অনেকদিন পর তোমাদের সাথে আবারও দেখা। বেশ কিছুদিন যাবত ফ্রি ক্লাসে ছিলাম না, তো আবার তোমাদের সাথে দেখা হলো। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি যে এই ক্লাস থেকে দুইজনকে হচ্ছে আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচটা ফ্রি করে দিব। হ্যাঁ, তোমরা জানো আমাদের যে কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচটা আছে সেটা দুইজনকে ফ্রি করে দিব। তো সেই ফ্রিটা পাওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, সবাই যেটা করবা, একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি মিনিমাম 10 ফ্রেন্ড, মিনিমাম 10 জন ফ্রেন্ডকে একটু এই ক্লাসটাতে মেনশন করবা। ক্লাসটা হচ্ছে তোমার টাইমলাইনে শেয়ার করতে পারো চাইলে। এবং দ্বিতীয় কথা হচ্ছে লাস্ট পর্যন্ত ক্লাসটা করতে হবে। আমরা চাই একজন রেগুলার, দুইজন রেগুলার স্টুডেন্টকে যে হচ্ছে কি লাস্ট পর্যন্ত ক্লাসটা করেছে তাদের মধ্য থেকে আমরা এই ক্লাসটা আমরা এক্সাম ব্যাচটা ফ্রি করে দিই। ঠিক আছে, তো এই জিনিসটা হবে। ওকে, তো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর হচ্ছে লাস্ট পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করো। আমি একটু অসুস্থ থাকা সত্ত্বেও ভাবলাম যে অনেকদিন যাবত তোমাদের ফ্রি ক্লাসগুলো নেওয়া হয় না, তো আবার একটু ব্যাক করি। ওকে, আচ্ছা আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা দেখো, তো আমরা এখন যেটা যে ক্লাসটা নিয়ে আসলাম মেইনলি সেটা হচ্ছে দেখো, আহ, আচ্ছা কোনো ফ্রেন্ড নাই। ওকে, তো আজকে হচ্ছে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের, সরি, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের অনুশীলনী সলভ করব। তো অনুশীলনী সলভ করার ক্ষেত্রে আমরা যেটা করব, তোমার কার কার অনুশীলনী সলভ করব সেটা একটা ফ্যাক্ট। আমরা হচ্ছে কি হাজারি স্যারের অনুশীলনী সলভ করব। হ্যাঁ, হাজারি স্যার একটা সলভ করব। আমরা হচ্ছে কি সঞ্জিত কুমার গুহ স্যার একটা সলভ করব। আমরা হচ্ছে তোমার লিঙ্কন স্যারের অনুশীলনী সলভ করব। তো আমরা এই অনুশীলনীগুলো সলভ করলে যেটা হয়, তোমরা দেখবে যে অনুশীলনীতে যে তোমার কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো হচ্ছে কি সুন্দর করে টাইপ ওয়াইজ সাজানো থাকে। টাইপ ওয়াইজ বলতে কি তোমার একদম একটা চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত যে টপিকগুলো আছে সবগুলোর উপরেই তোমার এখানে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে, যার ফলে আমরা এখানে একটা সিকোয়েন্স অনুসারে সলভ করতে পারি এবং মোস্ট ইম্পর্টেন্ট অনুশীলনীগুলো আমরা কোয়েশ্চেনগুলো আমরা সলভ করতে পারি। তো এখন তোমরা যদি এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো, তাহলে মূল পরীক্ষায় যে এই চ্যাপ্টার থেকে 3 থেকে 4টা কোয়েশ্চেন যদি আসে, সেই কোয়েশ্চেনগুলোর উপর তোমার একটা ভালো একটা দক্ষতা হয়ে যাবে। তো আশা করি লাস্ট পর্যন্ত সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করলে তোমার এই চ্যাপ্টারের উপর ইনশাআল্লাহ ভালো একটা দক্ষতা হবে, এবং সেই সাথে এই চ্যাপ্টার থেকে যে কোনো কোয়েশ্চেন কৃষিগুচ্ছ আসলে তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা। ওকে, তো আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, ও আচ্ছা, আরেকটা যেটা করতে হবে, যদি যেহেতু তোমাদের দুইজনকে এক্সাম ব্যাচটা ফ্রি করে দিব, সো এই কন্টেস্টটাতে অংশগ্রহণ করতে অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করতে এবং সাথে রেসপন্স করতে হবে ক্লাসে। সেই সাথে একটু ক্লাসটাতে রিয়েক্ট দিয়ে দাও, তাহলে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন না করলেও তাদের কাছে তোমার এই ক্লাসটা পৌঁছে যাবে। আচ্ছা, তো প্রথম কোয়েশ্চেনটা আসো, আমরা প্রথমত হাজারি স্যারের কোয়েশ্চেনগুলো একটু দেখবো। হাজারি স্যারের, তো হাজারি স্যারের বই থেকে দেখো, কোন মৌলের পরমাণু যোজ্যতা স্তরে NH2NP5 ইলেকট্রন বিন্যাস থাকলে ওই মৌলের অবস্থান পর্যায় সারণীতে কোন গ্রুপে হবে। কি বলছে, NH2NP5, NH2NP5। তাহলে দেখো আমাদের এই মৌলের যে ইলেকট্রনটা আছে, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গিয়ে প্রবেশ করছে? এখানে সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে কোথায়? এখানে পি ব্লকে অবস্থান করছে। ওকে, আচ্ছা, তাহলে সর্বশেষ ইলেকট্রনটা পি ব্লকে অবস্থান করলে তখন আমরা গ্রুপ সংখ্যাটা কিভাবে নির্ণয় করব? দেখো, যখন সর্বশেষ ইলেকট্রনটা পি ব্লকে থাকে তখন গ্রুপ সংখ্যা হচ্ছে তোমার কি S প্লাস পি প্লাস 10, অর্থাৎ এস এ যে কটা মৌল আছে 2টা, পিতে কয়টা আছে? এখানে 5টা, প্লাস 10, তাহলে কত আসতেছে আমার এখানে? গ্রুপ নাম্বার 17। সো আমরা একটু খেয়াল করে দেখো, গ্রুপ নাম্বার 17 কোথায় আছে? এইখানে হচ্ছে কি গ্রুপ নাম্বার 17। সো যারা ভাইয়ারা সি অ্যান্সার করতেছো মাশাআল্লাহ, তাদেরটা সঠিক। সো আমরা এখান থেকে কিভাবে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হয় সেটা আমরা শিখে গেলাম। আরেকটু যদি তোমাদেরকে শিখিয়ে দেই, যদি সর্বশেষ ইলেকট্রনটা এস এ যায়, তাহলে গ্রুপ সংখ্যা হবে হচ্ছে তোমার গিয়ে এস এ যে কটি ইলেকট্রন আছে সেটাই হবে কি তার গ্রুপ সংখ্যা। যদি সর্বশেষ ইলেকট্রনটা ডিতে যায়, তাহলে তোমার গ্রুপ সংখ্যাটা হবে এস প্লাস ডি, ডিতে ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা এইভাবে আশা করি নির্ণয় করতে পারবো। এখন যদি সর্বশেষ ইলেকট্রনটা এফ ব্লকে যায়, তখন এখানে গ্রুপ সংখ্যা কত হবে এইটা দেখে তো আমার কোন স্টুডেন্ট পারো কিনা, মানে সর্বশেষ ইলেকট্রনটা যদি এফ ব্লকে যায় তখন এখানে গ্রুপ সংখ্যাটা কত হবে বলো? ধরো কেউ একটু বলো তো দেখি, এইটা দেখে কার মাথায় একটু আসে, মানে একটু ট্রিকি জিনিসটা, যে সর্বশেষ ইলেকট্রনটা ভাইয়া কোথায় যাবে? এফ ব্লকে যাবে বা এফ শক্তি স্তরে যাবে, তখন আসলে আমাদের এখানে ইলেকট্রন সংখ্যাটা কি হবে?
হ্যাঁ, টপ 30 হবে, লুকিং ফর বাও হবে। আমি দেখাইতে পারতেছি না, আমার মুখে একটু সমস্যা হয়ে গেছে, বুঝছো? তো এই জন্য হচ্ছে আমি একটু কথা কম বলতে পারি, আজকে একটু সুস্থ হইলাম, এই জন্য আজকে এই ক্লাসটা নিচ্ছি। আজকে রাতে আবার টপ 30 না, লুকিং ফর বাও এর আমরা ফিজিক্স শুরু করবো। আমি আগে শুরু করতাম, বাট আমার কথা বলতে একটু সমস্যা হইতো। গ্রুপ 3, ভেরি গুড। তাহলে কে অ্যান্সার করছে? মারুফ, মাশাআল্লাহ। তারপর হুসাইন, ফিরাজ, শুভা আক্তার, মাশাআল্লাহ। তার মানে দেখো এফ ব্লক যারা আছে, এফ ব্লকে সবাই হচ্ছে কি, এরা গ্রুপ নাম্বার 3 এর মূল। এরা সবাই হচ্ছে কি গ্রুপ নাম্বার 3 এর মূল। এটা একটু মাথায় রাখবে। এফ ব্লকে যে কটাই থাকো, 1টা থেকে 14টা যে কটাই থাকো, এরা হচ্ছে কি গ্রুপ নাম্বার 3 এর মূল। জাস্ট এটা মনে রাখবা। আর তোমাদেরকে যদি পর্যায় নির্ণয় করতে বলতে হয়, পর্যায় ইকুয়াল কি, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে কি তোমার পর্যায়। তাহলে আশা করি তোমরা পর্যায়টাও ইজিলি নির্ণয় করতে পারবা। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাটাই হচ্ছে কি ভাই এখানে পর্যায়। সো আমরা এটার অ্যান্সারটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা। তাহলে আমরা গ্রুপ পর্যায় থেকে যে কোনো কোশ্চেন আসলে আমি নিশ্চিত তোমরা অ্যান্সার করে আসতে পারবা, কোনো সমস্যা হবে না। এখন আসো কোনটি মৃৎক্ষার ধাতু, এটাও হাজারি স্যারের বইয়ের কোশ্চেন। দেখো কোনটি মৃৎক্ষার ধাতু, এটা হাজারি স্যারের কোশ্চেন। এখন আমরা যদি গ্রুপ নাম্বার 1, আমরা গ্রুপ নাম্বার 1 কে আমরা কি বলতেছি, ক্ষার ধাতু। গ্রুপ নাম্বার 1 মানে কি, ক্ষার। গ্রুপ নাম্বার 1। তো আমরা গ্রুপ নাম্বার 2 কে কি বলি বলতো দেখি, মৃৎক্ষার ধাতু বা অ্যালকালাইন মেটালস, অ্যালকালাইন আর্থ মেটালস। তাহলে গ্রুপ নাম্বার 2 এর মধ্যে কারা কারা অবস্থান করে আমরা কিভাবে মনে রাখতে পারি? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। অর্থাৎ বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। ঠিক আছে? তাহলে দেখো তো এখানে আমাদের কোনটা আছে, স্ট্রনসিয়াম। এই যে স্ট্রনসিয়াম যেটা আছে সেটা কি আমাদের গ্রুপ নাম্বার 2, যেটার মৌল। তার মানে কি আমরা বলতে পারি এটা হচ্ছে কি তোমার মৃৎক্ষার ধাতু বলা যায়। ওকে, এরপর আসো আরেকটা জিনিস আছে একটু মনে রাখবা। যদি বলা হয় কি কোনটি বিরল মৃত্তিকা, তাহলে মনে রাখবা বিরল মৃত্তিকা হচ্ছে কি ল্যান্থানাইট সিরিজ যারা আছে, যারা ল্যান্থানাইট সিরিজ তারা কিন্তু ভাইয়া বিরল মৃত্তিকা। তো কখনো মৃৎক্ষার ধাতু এবং বিরল মৃত্তিকা এই দুইটার মধ্যে কখনোই প্যাচ লাগাবা না। বিরল মৃত্তিকা একটা যেটা মাটিতে কম পাওয়া যায়, রিয়ার আর্থ মেটালস, আর মৃৎক্ষার মানে কি যেটা বেশি পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা। আর অ্যাক্টিনের সিরিজকে বলা হয় কি তেজস্ক্রিয়, এটাও একটু মাথায় রাখবা। সো আমরা বলতে পারছি স্ট্রনসিয়াম। ওকে, মাশাআল্লাহ, সবাই পারতেছে, ভেরি গুড। সবার নামগুলো বলতে পারতেছি না। আচ্ছা, বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থিত? দেখছো এই যে একটা কোশ্চেনে ব্যাখ্যা দিলাম এখানে, এই কোশ্চেনের ব্যাখ্যা থেকে এখানে কোশ্চেনে চলে আসছে। দেখো এইটা হাজারি স্যার, বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থিত। এখন কথা হচ্ছে বিরল মৃত্তিকা কারা, আমরা একটু আগে পড়ে আসছি না, বিরল মৃত্তিকা হচ্ছে কি ল্যান্থানাইট সিরিজ। কারা? ল্যান্থানাইট সিরিজ। তো ল্যান্থানাইট সিরিজটা আসলে কোথাকার মৌল? এটা হচ্ছে কি বলতো, এফ ব্লক মেইনলি এফ ব্লকের মূল। এখন এফ ব্লক গুলা কোথায় থাকে? 3 নাম্বার গ্রুপে থাকতেছে। তাহলে আমরা বলতে পারতেছি যে বিরল মৃত্তিকা ধাতু বা ল্যান্থানাইট সিরিজ হচ্ছে কি গ্রুপ নাম্বার 3 এর মূল। এখন আসো যদি বলা হয় এখান থেকে এটা কত নাম্বার পর্যায়, তখন আমরা কি করব? দেখো পর্যায়ের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে এই ল্যান্থানাইট হচ্ছে তোমার কি পর্যায় কত? পর্যায় 6। আর অ্যাক্টিনাইট সিরিজ যেটা আছে অ্যাক্টিনাইট, এটা হচ্ছে কি পর্যায় নাম্বার 7। এটা পর্যায় নাম্বার 7 এবং এইটাকে কি বলা হচ্ছে তেজস্ক্রিয়। এটা কি সবগুলাই মোটামুটি তেজস্ক্রিয় থাকে, কেননা এই সিরিজে যারা আছে অ্যাক্টিনাইট সিরিজে সবার পারমাণবিক সংখ্যা কি 83 এর উপরে। আমরা মনে রাখবো যাদের পারমাণবিক সংখ্যা 83 এর চেয়ে বেশি হয় তারা হচ্ছে কি তোমার তেজস্ক্রিয় চলে। তার মানে কি অ্যাক্টিনাইট সিরিজকে বলা হয় কি তেজস্ক্রিয় মৌল। বুঝছো? আরেকটা জিনিস একটু বলে দেই, আমরা তো নরমালি কি পড়লাম যে ল্যান্থানাইট সিরিজ হচ্ছে কি এফ ব্লক, অ্যাক্টিনাইট সিরিজও কি বললাম আমরা এফ ব্লক। কিন্তু এর মধ্যে দেখো ল্যান্থানাইটের মৌল থাকে কয়টা? 15টা। অ্যাক্টিনাইটের মৌল থাকে কয়টা? 15টা। টোটাল কয়টা হলো? 30টা। বাট আমাদের নরমালি এফ ব্লকে মৌলই থাকে হচ্ছে 27টা। তাহলে কথা হচ্ছে ভাইয়া বাকি 3টা কোথায় গেল? বাকি 3টা হচ্ছে যেমন কি ল্যান্থানাম, ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাম, অ্যাক্টিনাইট সিরিজের থোরিয়াম এবং কি অ্যাক্টিনিয়াম। এই 3টা হচ্ছে কি এরা যদিও এফ মানে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌল, বাট এরা কিন্তু তোমার ডি ব্লক। মাথায় রাখবা। তো আমরা সকল ল্যান্থানাইট এবং সকল অ্যাক্টিনাইটসকে কখনোই এফ ব্লক বলতে পারবো না। ঠিক আছে সবাই? তো এই কনসেপ্টটা একটু মাথায় রাখবা। ল্যান্থানাম, থোরিয়াম এবং কি অ্যাক্টিনিয়াম এরা হচ্ছে কিন্তু যদিও ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের, বাট এরা কিন্তু ডি ব্লক। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝছো। নিচের কোন আয়নের আকার সব থেকে ছোট হবে? তার মানে কি এটা আমরা পর্যায়ক্রমিক যে আকারটা আছে সেখান থেকে পড়লাম। আমরা নর্মালি জানি নর্মাল ক্ষেত্রে কোনো চার্জ বাদ দিলাম, নর্মাল ক্ষেত্রে চিন্তা করবা আমরা যখন লেফট থেকে রাইটে যাব, তখন কি হবে? আকার হ্রাস পাবে। আকার কি হয়? হ্রাস পায়। আচ্ছা, আর
যেটা লেফট থেকে রাইটে গেলে আকার হ্রাস পাবে, সেটার ক্ষেত্রে আপ থেকে ডাউন মানে উপর থেকে নিচে গেলে হচ্ছে তোমার কি আকার বৃদ্ধি পাবে। তাহলে আমরা লেফট থেকে রাইটে গেলে আকার হ্রাস এবং উপর থেকে নিচে গেলে কি আকার বৃদ্ধি পাই। এখন এটা হচ্ছে কি আমাদের নর্মালের ক্ষেত্রে, বা যখন জিনিসটা আমাদের চার্জিত অবস্থায় থাকবে, যখন কি থাকবে চার্জিত অবস্থায়, তাহলে ভাইয়া কি থাকবে, যখন হচ্ছে কি আমাদের চার্জিত অবস্থায় থাকবে। তো এখানে একটা কনসেপ্ট দিব, আজকে যারা রিস্টার্টের ক্লাস করছো তারা সবাই আশা করি এই 4 নাম্বার ইজিলি আনসার দিতে পারবে। যখন চার্জিত অবস্থায় থাকবে এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোর সাপেক্ষে, একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো গঠন সাপেক্ষে। এই কথাটা অনেকে বলে না, বাট আমি কেন বলি, কারণ আদারওয়াইজ তোমাদের এখানে প্যাচ লাগতে পারে। একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন সাপেক্ষে পজিটিভ বাড়লে, পজিটিভ চার্জ বাড়লে আকার হ্রাস পাবে, আর নেগেটিভ চার্জ বাড়লে আকার বৃদ্ধি পাবে। এটা একটু মনে রাখবা। তাহলে একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন সাপেক্ষে পজিটিভ বাড়লে আকার হ্রাস পাবে, নেগেটিভ বাড়লে আকার বৃদ্ধি পাবে। কেননা দেখো এখন এই কন্ডিশনটা যদি আমি না দিতাম তাহলে কি হইতো, আমি ধরো বলতে পারতাম যে সোডিয়াম প্লাস এবং সেই সাথে কি ক্যালসিয়াম 2+। দেখো এখন যদি আমি নর্মালি বলতাম যে এইটা বাদ, আমি বলতাম যে পজিটিভ বাড়লে আকার হ্রাস পাই, তাহলে তোমরা কি বলতা যে এইটা বেশি এটা ছোট, কারণ আমার তো কথা এটা। বাট আমি যখন বললাম কি একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন সাপেক্ষে, তখন কিন্তু আমরা এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারবো না, কারণ ক্যালসিয়াম 2+ কার কাঠামো অর্জন করে, আর্গনের কাঠামো, আর সোডিয়াম প্লাস কার কাঠামো অর্জন করে, নিয়নের কাঠামো। সো দুইটা যখন দুইটা আলাদা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে তখন তো অটোমেটিক্যালি ক্যালসিয়াম 2+ বড়, এখানে চার্জ দেখার মতো টাইম নাই। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি কি যে এরা কি সবাই, এটা কার কাঠামো অর্জন করতেছে, নিয়ন, এটাও কার নিয়ন, এটাও কার নিয়ন, এটাও কার নিয়ন। আমাদের বলছে কি কোনটির আকার সবচেয়ে ছোট হবে, যেহেতু এখানে পজিটিভ চার্জ আছে তার মানে কি সোডিয়াম প্লাসের আকারটা সব থেকে ছোট হচ্ছে। আশা করি তোমাদের আকার নিয়ে যে কোনো জায়গা থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে তোমাদের আর জীবনেও কোনোদিন মিস্টেক হবে না ইনশাল্লাহ। ঠিক আছে সবাই, ওকে। আচ্ছা এরপর আসো, নিচের কোন আয়নটির আকার সব থেকে ছোট হবে। এটা এখানে ক্ষেত্রে দেখো, তাহলে আমরা আকারটা তাহলে শিখে গেছি, এখন তোমরা এটা অ্যান্সার করো। তো আমরা তো আকার শিখে ফেলছি না, আকার নিয়ে কি কারো ভুল হবে বলো? তো তোমরা একটু শিখে ফেলো ভাইয়ারা, মনোযোগ দিয়ে ক্লাসটা করো। যারা ক্লাসে আসতে চলে যাচ্ছে তাদের দরকার নাই, বা তোমরা যারা আছো ক্লাসে তোমাদের দরকার আছে বিদায় তোমরা করতেছো। এবং এইটা মনে রাখো, এই ক্লাসটা যারা ক্লাস পর্যন্ত করবা, আমার মনে হয় না মৌলিক পর্যাবৃত্ত নিয়ে 3 থেকে 4টা কোয়েশ্চেন আসলে কৃষিতে এটা কোনো মানে কোনো মিস হওয়ার সম্ভাবনা থাকবে। এখন কারো কাছে হয়তো বা 3-4 নম্বরের গুরুত্ব নাই, তোমার কাছে থাকতে পারে ভাই, তোমার কাছে 1 নম্বরের গুরুত্ব আছে। সো তোমার যদি 1 নম্বরের গুরুত্ব থাকে তাহলে আশা করি ফ্রি ক্লাসটা করতে পারো চাইলে, কোনো সমস্যা নেই। আচ্ছা প্রত্যেকটা টাইপ ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? প্রত্যেকটা টাইপ এখানে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। 5D মাশাআল্লাহ। তাহলে দেখো কোনটির আকার সব থেকে ছোট, 5 ডি বলতেছে না, 5 ডি কে বলতেছে সি হবে। দেখো কোনটির আকার সব থেকে ছোট, তাই না? আচ্ছা তো আমাদের কি বলা ছিল, একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন সাপেক্ষে সোডিয়াম প্লাস কার কাঠামো অর্জন করে, নিয়নের কাঠামো অর্জন করে। ম্যাগনেসিয়াম 2+ কার কাঠামো অর্জন করে, নিয়নের কাঠামো অর্জন করতেছে। বেরিলিয়াম 2+ কার কাঠামো অর্জন করে, হিলিয়ামের কাঠামো অর্জন করে। ক্যালসিয়াম 2+ কার কাঠামো অর্জন করে, আর্গনের কাঠামো অর্জন করে। এখন ভাইয়া যে কেন আগে একটা কন্ডিশন দিছিল যে একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন সাপেক্ষে, এখন কি সেটা বুঝছো? এইটা হচ্ছে এখানে যে দেখো বেরিলিয়াম 2+ হচ্ছে তো আমার চার্জ দেখার টাইম নাই ভাই, ও তো নিজে অলরেডি হিলিয়াম বা একটা ছোট্ট নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করছে। যেখানে আমরা যদি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের ক্ষেত্রে দেখি হিলিয়ামের চেয়ে নিয়ন বড়, নিয়নের চেয়ে আর্গন বড়। সো যেহেতু এটা অলরেডি একটা ছোট্ট নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করছে, তার মানে কি এটার আকার নরমালি ছোট হবে। তখন আমরা কার মাইনাস চার্জ আছে কার প্লাস চার্জ আছে সেটা আমাদের দেখার মতো সুযোগ নাই। তো আশা করি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার। ডি যারা দিচ্ছ একটু কারেক্ট করে নাও, এটা সি হবে। ওকে, তো আকার নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা থাকবে। এটা যদি বুঝে থাকো, এই কোশ্চেন বুঝে থাকলে আকার থেকে অন্তত একজনেরও কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এখন আসো আমরা আকার শেষ পর্যাবৃত্ত ধর্মের মধ্যে, এখন আমরা চলে আসছি আয়নীকরণ শক্তিতে। আচ্ছা আমি একটু কনসেপ্টটা দেই, এখানে আয়নীকরণ শক্তির ক্রম কোনটি সঠিক। দেখো এখানে বলা আছে কি E1 মানে কি প্রথম আয়নীকরণ শক্তি, E2 দ্বিতীয় আয়নীকরণ শক্তি, E3 মানে কি তৃতীয় আয়নীকরণ শক্তি। এখন মনে রাখবা প্রথম আয়নীকরণ শক্তি থেকে মনে রাখবা আয়নীকরণ শক্তি এটা ক্রম আছে, এটা আয়নীকরণ শক্তি। এটা কিন্তু যেটা হয় প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তির চেয়ে তৃতীয় আয়নীকরণ শক্তি বেশি হয়। কেন বেশি হয়? দেখো আয়নীকরণ শক্তি জিনিসটা কি, একটা মৌলের সর্বশেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন সরিয়ে তাকে 1 মোল ধনাত্মক আধানে পরিণতটা করাটা হচ্ছে কি আয়নীকরণ শক্তি। এখন ধরো প্রথমটা সরে গেছে,
প্রথমটা সরে গেছে, হ্যাঁ, দ্বিতীয়টা যখন থাকবে তখন দেখো ওইটার ক্ষেত্রে দেখো একটা ইলেকট্রন, ধরো আমি চিন্তা করলাম এখানে একটা ছিল, দুইটা ছিল, তিনটা ছিল, চারটা ছিল, ধরো এটাকে আমি সরাই দিলাম, এখানে কেন্দ্রের সাথে যে তাদের যে আকর্ষণটা ছিল একটা যখন চলে গেছে, বাকি যখন তিনটা থাকতেছে তখন কি কেন্দ্র এই তিনটাকে আরো বেশি শক্তিতে আকর্ষণ করতেছে। তার মানে আরেকটা যখন তুমি সরাইতে যাবা তখন কি তোমার শক্তিটা আরো বেশি লাগবে। এটা যখন চলে গেছে তখন বাকি দুইটাকে আরো শক্তিশালী শক্তি দিয়ে আকর্ষণ করতেছে। তার মানে ওইটা যখন সরাইতে যাবা তোমার আরো শক্তি বেশি লাগবে। তো মনে রাখবা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয়টা বেশি, দ্বিতীয় চেয়ে তৃতীয়টা বেশি। জাস্ট এটা মনে রাখবা, হ্যাঁ, এটা একটু মনে রাখো। এর আয়নীকরণ শক্তিটা কি, গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাস থেকে একটা ইলেকট্রন সরিয়ে তাকে 1 মোল বা একটা পজিটিভ চার্জে পরিণত করাটাই হচ্ছে কি তার আয়নীকরণ শক্তি। ওকে, এখন আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক দেখো। নরমালি আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি আমরা দেখো কিভাবে পড়তে পারি। আমরা জানবো আয়নীকরণ শক্তির যে তোমার ক্রমটা একই পর্যায়ে বাম থেকে, আমরা কি দেখাই লেফট থেকে যখন তুমি রাইটে যাবা, একই পর্যায়ে লেফট থেকে যখন রাইটে যাবা তখন কি হবে, এটা বৃদ্ধি পাবে আয়নীকরণ শক্তিটা, ঠিক আছে। আচ্ছা, আবার আপ উপর থেকে যখন নিচে যাবা, উপর থেকে যখন নিচে যাবা তখন হচ্ছে কি আয়নীকরণ শক্তিটা হ্রাস পাবে। এটাই তো মোটামুটি আমাদের যে কন্ডিশনটা থাকে। ওকে, আচ্ছা, এখন দেখো ব্যতিক্রম আছে দুইটা। ব্যতিক্রমটা কোথায়, আমরা ব্যতিক্রমটা একটু দেখে ফেলি। ব্যতিক্রম, বাকি সব সেম সেম। ব্যতিক্রম হচ্ছে দেখো বেরিলিয়াম এবং বোরন। এই বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে দেখো বেরিলিয়ামের চেয়ে কি বোরন পড়ে না, তার মানে হওয়ার কথা ছিল কি আমাদের বেরিলিয়ামের চেয়ে বোরনটা বেশি হওয়ার কথা ছিল, বাট এখানে হয় না। সিমিলারলি আমাদের দেখো অক্সিজেন, নাইট্রোজেনের চেয়ে কি অক্সিজেন পড়ে না, তাহলে হওয়ার কথা ছিল কি নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের বেশি, বাট এটা হয় না। কেন হয় না, এটা কি স্থিতিশীলতার পার্থক্য, এটা কি জাস্ট স্থিতিশীলতার পার্থক্য। তাহলে আমরা এখানে যেটা হবে ব্যতিক্রমটা এরকম হবে, বুঝছো, এইটা জাস্ট ব্যতিক্রম। সো আমরা একটু কোশ্চেনটা দেখি যে কি ছিল, কোনটির আয়নীকরণ বিভব সঠিক, ক্রমটা সঠিক, তার মানে এটা ব্যতিক্রম, এটা হবে না। ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়াম, নাইট্রোজেন থেকে অক্সিজেন, এটাও হবে না কারণ নাইট্রোজেন বেশি। সালফার থেকে ফসফরাস, সালফার কি আগে না পরে, সালফার ডানে না, সালফার কি ডানে না, তার মানে কি এটাও হবে না। তাহলে আমাদের হচ্ছে কোনটা, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের চেয়ে কি অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি হচ্ছে। আচ্ছা, আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটা, ডি কে দেখাচ্ছ, ডি কেন হবে, সাথের বি হবে। দেখো আমরা যদি একই পর্যায়ে দেখি, দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আয়নীকরণ শক্তি কি বলছি আমরা, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাচ্ছে, এই যে বৃদ্ধি পাচ্ছে। আর এইখানে দেখো অ্যালুমিনিয়ামের পরে কি ফসফরাস, সরি অ্যালুমিনিয়ামের পরে হচ্ছে তোমার কি সিলিকন, সিলিকনের পরে হচ্ছে কি ফসফরাস, ফসফরাসের পরে হচ্ছে কি সালফার। তো আমার ক্রমটা কি এরকম না, এখানে কি ফসফরাস বেশি হবে না সালফার বেশি হবে, এই ভুল দিচ্ছ কেন, ডি কেন, আবারও ডি, ওয়াই ডি, ডি কেন দিচ্ছ তোমরা বলো, ডি তো হবে না, এখানে ডি এর ক্ষেত্রে হবে না রে ভাই, এখানে ডি এর ক্ষেত্রে হবে কেন, এখানে দেখো সালফারেরটা ফসফরাসের চেয়ে বেশি হওয়ার কথা ছিল, এখানে এরকম হবে। আমাদের কারেকশন হচ্ছে কি এইটা, তোমরা কি ক্লিয়ার না, বি হবে, বি, বি একটু দেখো, বি বলো মানে একটু বি হবে, বিটা দেখাও সবাই, ভাইরা সবাই একটু দেখো, বি হবে। বুঝছো তোমরা, একটু বুঝছো কিনা একটু আমাকে জানাও, হ্যাঁ ভাইয়াকে একটু জানাও যে বুঝছো কিনা, ভাইয়াকে একটু জানাও বুঝছো কিনা। ওকে, মাশাআল্লাহ এখন ক্লিয়ার। হ্যাঁ, তো আশা করি আয়নীকরণ শক্তির টপিকটাই ক্লিয়ার। এখন ভুল হচ্ছে কার, বি হবে, গুড। তো এখন শুনো, আয়নীকরণ শক্তি থেকে যদি কোনো কোশ্চেন তোমাদের আসে তাহলে আশা করি কে ডি হবে ভাই, ডি কেন হবে এখানে, সাত নম্বর এটা, আচ্ছা দাঁড়াও এখানে, ওকে অ্যালুমিনিয়াম না, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলো। আচ্ছা এখানে দেখো তো আমরা একটু সালফার ইলেকট্রন বিন্যাসটা করি তো, সালফার, নিয়ন, তারপর হচ্ছে তোমার
3s2 3p4। আচ্ছা, ফসফরাসে দেখি এখানে নিয়ন, এখানে হবে কি 3s2 3p3। আচ্ছা দেখো এটা ঠিকই আছে, হ্যাঁ ডি নাম্বারটা ঠিকই আছে। আচ্ছা ডি নাম্বারটা ঠিক আছে, আচ্ছা ডি নাম্বারটা ঠিকই আছে, কারণ দেখো এটা যেহেতু অর্ধপূর্ণ অবস্থায় আছে, তার মানে কি ডি নাম্বারটা ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি কি যে ডি নাম্বারটা ঠিকই আছে। ওকে, এটা ডি নাম্বার ঠিকই আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বাট এইটা আমাদের যারা ডি দিচ্ছিল তাদেরটা ঠিক আছে, যারা ডি দিচ্ছিল তাদেরটা ঠিক আছে, তাদেরটা ঠিক আছে, হ্যাঁ তাদেরটা ঠিক আছে। ওকে, এখন এইটার ক্ষেত্রে দেখো এটা কেন হয় নাই, আমি একটু এক্সপ্লেইন করে, আমার আসলে খেয়াল ছিল না জিনিসটা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো আমাদের কি হবে, তোমার নিয়ন, তারপর যেটা হচ্ছে আমাদের 3s2। আর এখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো আমাদের যেটা হবে নিয়ন, তারপর কি হচ্ছে আমাদের 3s2 3p1। যেহেতু এটা কি পূর্ণ অবস্থায় আছে, তার মানে কি এখানে তোমার ম্যাগনেসিয়ামটা অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি হবে। এখন ঠিকঠাক আছে, এখন ঠিক আছে, এইটা ডি নাম্বার হবে অ্যান্সার। এখন কনসেপ্ট ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ফসফরাস সালফারের চেয়ে বেশি স্থিতিশীল, ঠিক আছে, এখন এখন ক্লিয়ার। তো যারা ডি দিচ্ছিল তাদেরটা সঠিক, যারা ডি দিচ্ছিল তাদেরটাই কারেক্ট। হ্যাঁ হ্যাঁ, ফসফরাস বেশি হবে, ঠিক আছে, এখন এখন ঠিকঠাক। ওকে, তাহলে এইটাই সঠিক, এইটাই ডি নাম্বারটাই সঠিক, এটা ডি হবে, বি হবে না, বিটাও এখানে হবে না, ঠিক আছে, তাহলে ডি হবে। আচ্ছা, হ্যালোজেন সময়ের ইলেকট্রন আসক্তির ক্রম কোনটা, এটা হচ্ছে কি জাতীয় প্রশ্ন, এটা হচ্ছে কি জাতীয় প্রশ্ন। এই কোশ্চেনটা অনেক বেশি পরিমাণে আসে যে তোমার হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তি সঠিক ক্রম কোনটা। আমরা জানি নরমালি ইলেকট্রন আসক্তিগুলা বাম থেকে ডানে গেলে, মনে রাখবো কি ইলেকট্রন আসক্তিগুলা লেফট থেকে যখন রাইটে যায়, লেফট থেকে যখন রাইটে যায় তখন হচ্ছে কি ইলেকট্রন আসক্তি এখানে বৃদ্ধি পায়। ইলেকট্রন আসক্তি যখন উপর থেকে নিচে যাবে, আপস টু ডাউন, তখন হচ্ছে কি ইলেকট্রন এখানে তোমার ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তাহলে দেখো আমরা যদি এখানে বলি হ্যালোজেনে যেটা আছে হ্যালোজেন গ্রুপটা, আমরা বলতে পারি এখানে ফ্লোরিন, তারপর কি ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর কি আয়োডিন। তো এখানে দেখো উপর থেকে যখন নিচে যাচ্ছে তখন কি হ্রাস পাওয়ার কথা ছিল না, এরকম কথা ছিল না, বাট এখানে যেটা হয় ইলেকট্রন ঘনত্বের কারণে আমাদের এখানে চেঞ্জেসটা আসে পড়ে। চেঞ্জেসটা কি আসে তখন, আমাদের চেঞ্জেস যেটা আসে সেটা হচ্ছে দেখো এখানে আমাদের ফ্লোরিনটা ক্লোরিনের চেয়ে কম হয়ে যায়। এটা একটু মনে রাখবে, এটা জাতীয় প্রশ্ন, আমি যেটা বললাম এটা হচ্ছে জাতীয় প্রশ্ন। তার মানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, বুঝছো সবাই, এ নাম্বার অ্যান্সার। তাহলে ইলেকট্রন আসক্তি একটু দেখো, অনেক সময় ইলেকট্রন আসক্তি না দিয়ে দিবে কি ইলেকট্রন অ্যাফিনিটি, কি দিতে পারে এখানে তোমাকে ইলেকট্রন অ্যাফিনিটি, হ্যাঁ ইলেকট্রন অ্যাফিনিটি দিতে পারে। তো আরেকটা জিনিস মনে রাখবে, কারণ ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা দুইটার মধ্যে তোমাদের নামের প্যাচ লাগতে পারে, এই জন্য বললাম, বুঝছো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলো, নিচের কোন আয়নটির অ্যানায়নকে অধিক পোলারিত করতে পারে? নিচের কোন আয়নটি অ্যানায়নকে অধিক পোলারিত করতে পারে? দেখো যাদের চার্জ বেশি, অধিক পোলারিত কে করতে, পোলারিত মানে কি তুমি যখন তোমার পাশের কোন একটাকে, মানে পাশের তোমার চার্জের তোমার সাথে যুক্ত কোন একটা মৌলকে তাকে ইলেকট্রন ঘনত্ব দ্বারা বিকৃত করতে পারবা, সেটা হচ্ছে কি তোমার তাকে পোলারিত করার ক্ষমতাটা। তাহলে অধিক পোলারিত করতে পারবে যার চার্জ বেশি, যার চার্জ বেশি। তার মানে এখানে চার্জ বেশি কার, অ্যালুমিনিয়াম 3+ এবং কি আয়রন 3+। এখন কথা হচ্ছে এদের মধ্যে কার বেশি হবে। এদের মধ্যে দেখো অ্যালুমিনিয়ামের চেয়ে কি আয়রনেরটা কি আকার বড় না, আয়রনের যেহেতু আকারটা বড়, তার মানে কি এটা কেন্দ্র থেকে দূরত্ব বেশি না, এটা কেন্দ্র থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব বেশি, কম্পারেটিভলি অ্যালুমিনিয়ামের কম। সো যেহেতু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কেন্দ্র থেকে সর্বশেষ ইলেকট্রনের দূরত্বটা কম হবে, তখন হচ্ছে কি এটা কেন্দ্রের সাথে আকর্ষণটা বেশি থাকবে, যার ফলে কোনো একটা এক্সটার্নাল এলিমেন্টসকে সে বিকৃতটা তাড়াতাড়ি করতে পারবে। দ্যাট মিনস আমাদের এখানে কি হবে, অ্যান্সার হবে কি সি। আমরা দেখবো কোনটা চার্জ বেশি এবং ইলেকট্রনের দিকে বা কেন্দ্রের দিকে কার আকর্ষণটা বেশি, যার আকর্ষণটা বেশি সেই কি অন্যকে বিকৃতটা বেশি করতে পারবে। তার মানে কি 9 নম্বরে সি হবে। আমাদের কোয়েশ্চেনগুলো যেগুলো পাচ্ছি অনেকটা কনসেপচুয়াল, এবং আমরা কনসেপ্ট কিন্তু আশা করি ভালো করে ক্লিয়ার করতে পারতেছি। এই জিনিসগুলো যদি একটু ক্লিয়ার রাখো তাহলে ইনশাআল্লাহ তোমাদের মেইন পরীক্ষায় কাঁপায় দিতে পারবে একদম। ওকে, নিচের কোন আয়নিক যৌগটিতে সবচেয়ে বেশি পোলার আয়ন ঘটে? আচ্ছা এখন আমরা আসলাম ফাজানের নীতিতে। এটা কোথায় আসছে আমাদের, ফাজানের নীতি। তোমরা আমাকে একটু বলো, আমি তোমাদেরকে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও দিয়ে রাখছি অলরেডি। ফাজানের নীতি দেওয়া আছে, সংকরায়ন দেওয়া আছে, দুই প্রকার সংকরায়ন, একটা হচ্ছে নরমাল যৌগের সংকরায়ন, আরেকটা হচ্ছে কি জটিল যৌগের সংকরায়ন, দুইটার ভিডিও কিন্তু দেওয়া আছে। তারপরে আমাদের এখানে রোমান সংখ্যায় কিভাবে গ্রুপ নির্ণয় করতে সেটাও দেওয়া আছে, অক্সাইড গুলোও দেওয়া আছে। এখন হ্যাঁ ইউটিউবে আপলোড দেওয়া হবে একটু টাইম নিয়ে। ফাজানের নীতি দেখো, ফাজানের নীতিটা কার জন্য প্রযোজ্য, আমি আবার একটু ক্লিয়ার করে তোমাদেরকে। মনে রাখবা এই যে ফাজানের নীতিটা আছে এটা কার জন্য প্রযোজ্য, সমযোজী যৌগের জন্য প্রযোজ্য বা সমযোজী বৈশিষ্ট্যের জন্য প্রযোজ্য। এখন ফাজানের নীতি থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি
ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়, ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়। আচ্ছা, টি শার্টটা জোস। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়, অ্যানা মামা বড়। ডি ও এফ থাকলে, ডি ও এফ থাকলে সেই মামাকে ধরো, সেই মামাকে ধরো। অর্থাৎ তুমি যখন ফাজারের নীতিটা অ্যাপ্লাই করবা তখন তোমাকে দেখতে হবে ক্যাটায়ন কি ছোট, অ্যানায়ন কি বড়। এখন ক্যাটায়ন ছোট থাকবে অথবা কি অ্যানায়নটা বড় থাকবে। যদি ডি ও এফ থাকে, যদি কি থাকে ডি বা এফ ব্লক, যদি ডি বা এফ ব্লকের কোনো মৌল থাকে এখানে, তখন সেটা অটোমেটিক্যালি আগে হবে সমযোজী। তাহলে যার ক্যাটায়ন ছোট অ্যানায়ন বড় সে কি অধিক সমযোজী, বুঝছো? আচ্ছা, এখন তোমাকে জানতে হবে ভাইয়া সমযোজী বৈশিষ্ট্য কারা কারা। সমযোজী বৈশিষ্ট্যগুলো জানতে হবে, যেমন পোলার আয়ন। পোলার আয়ন, পোলার আয়ন জিনিসটা হচ্ছে কি সমযোজী যৌগের যে ডাইপোল বৈশিষ্ট্যটা সেটাই। আর এখানে কি হতে পারে তড়িৎ বিয়োজন, তড়িৎ অথবা কি তাপীয় বিয়োজন, তাপীয় বিয়োজন। এগুলো হচ্ছে তোমার কি সাধারণত আমাদের কি বৈশিষ্ট্য, আমাদের সমযোজী বৈশিষ্ট্য। এখন যেহেতু আমাদের পোলার আয়ন বলছে, তা আমাদেরকে দেখতে হবে কি কোনটা ক্যাটায়ন ছোট অথবা কি অ্যানায়ন বড়। এখন মজার ব্যাপার হচ্ছে তোমাদের সবচেয়ে সহজ জিনিস যেটা হয়, তোমার যে অপশনগুলো দেওয়া থাকবে হয় ক্লোরিন, সরি হয় অ্যানায়ন অথবা ক্যাটায়ন, যে কোনো একটা সেম দেওয়া থাকবে। আমরা যদি খেয়াল করে দেখি এখানে কি অ্যানায়ন গুলো সেম না? অ্যানায়ন যখন সেম থাকবে আমাকে কাজ করতে হবে কাকে নিয়ে, ক্যাটায়নকে নিয়ে কাজ করতে হবে। এখন আমরা দেখবো ক্যাটায়ন যেটা ছোট আছে সেটাই কি এখানে সবচেয়ে বেশি সমযোজী হবে। লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। দেখো লিথিয়ামের চেয়ে তো সোডিয়াম অলরেডি বড়। আচ্ছা, এখন ম্যাগনেসিয়াম তো লিথিয়ামের চেয়ে বড়। এখন আসো লিথিয়াম এবং বেরিলিয়ামের মধ্যে আমরা যদি এখানে সাজাই লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এখন এই দুইটাতে এমনিতেই বাদ যাবে কারণ এরা কি নিচের গ্রুপে, এরা এমনিতেই বড়। বাট এই দুইটার মধ্যে দেখো আমরা জানি কি বাম থেকে যত ডানে যাব, বাম থেকে যখন ডানে যাব আকার কি হয়, হ্রাস পায়। তার মানে কি এইটার আকারটা ছোট না, তাহলে সব থেকে ছোট পাচ্ছে কোনটা, বেরিলিয়াম ক্লোরাইডটাকে। অ্যান্সার কি হচ্ছে, বি হচ্ছে অ্যান্সার বি। এখন আমাকে বলো ফাজানের নীতি কনসেপ্টটা বুঝছো কিনা। এখন যদি তোমাকে কোনো একটা আয়নিক জিনিস থাকে, যদি কোনো একটা আয়নিক বৈশিষ্ট্যের কথা বলে তখন কি হবে, আমার অ্যান্টি ফাজন হবে। যেমন বলতে পারে দ্রবণীয়তা, বলতে পারে কোনটা আয়নিক বৈশিষ্ট্য বেশি, বলতে পারে কোনটা গলনাঙ্ক বেশি, কোনটা স্ফোটনাঙ্ক বেশি। এই জাতীয় জিনিসগুলো যখন বলবে তখন হচ্ছে কি তোমার ফাজানের উল্টাটা করতে হবে। উল্টাটা মানে কি, তোমার এখানে ক্যাটায়ন বড় অ্যানায়ন ছোট, বুঝছো? সবাই ক্লিয়ার কিনা একটু বলো। ফাজানের থেকে একটা কোশ্চেন কমন পাবা, ফাজান থেকে একটা কোশ্চেন আসবে, ফাজান থেকে একটা কোশ্চেন আসবে। আমাকে একটু ইনফর্ম দাঁড়া। আচ্ছা, জিহাদ ক্লিয়ার, বাকিরা একটু কাইন্ডলি জানাবা যে সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা ভাইরা একটু জানাও। হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা। ম্যাথ, ফিজিক্স, ম্যাথ হয়তো আমি দিতে পারবো কিনা জানি না, তবে ফিজিক্স দেওয়া হবে। ওকে, মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। হ্যাঁ, সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ। ওকে, তারপর আসো আয়নিক বন্ধনে ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতার ক্রম কোনটি। আচ্ছা, কি বলছে এখানে দেখো হাজারি স্যারের বইয়ের, ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতার ক্রম, মানে কার ক্রম, ক্যাটায়নের। তো দেখো ক্যাটায়নের পোলার আয়ন মানে কি, আমার প্রথমত দেখতে হবে এখানে কোন বৈশিষ্ট্য বলছে, পোলার আয়ন। তাহলে পোলার আয়ন জিনিসটিকে একটা আমার সমযোজী বৈশিষ্ট্য না, পোলার আয়ন জিনিসটিকে আমার একটা সমযোজী বৈশিষ্ট্য। এখন ভাইয়া সমযোজী বৈশিষ্ট্য দেখো আজকে চ্যাপ্টার 3 কমপ্লিট করবো। সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা কি হবে, আমরা কি বলছিলাম, ক্যাটা মামা ছোট। আমরা কি পড়ছি বলতো, ক্যাটা মামা ছোট, ক্যাটা মামা ছোট পড়ছি না? তার মানে যার ক্যাটায়ন ছোট তার কি সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার কি পোলার আয়নটা বেশি। সো একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে দেখো আমাদের দেওয়া আছে কি হাইড্রোজেন প্লাস সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস। এখন দেখে এরা কি একই গ্রুপের মৌল না? সেখানে কি দেখো তো আকারটা কেমন হবে, এরকম হবে না? তাহলে দেখো ভাইয়া আকারটা যদি এরকম হয়, এটা যদি হয় কি আকার, তাহলে আমাদের পোলার আয়নটা কেমন হবে, তাহলে পোলার আয়নটা হবে কি উল্টাটা হবে, পোলার আয়ন, বুঝছো? কারণ আমরা জানি কি পোলার আয়নটা হচ্ছে কি ক্যাটায়নের আকারে বিপরীতধর্মী, অর্থাৎ ক্যাটা মামা ছোট, ক্যাটায়ন যত ছোট হবে পোলার আয়ন তত বেশি হবে। সো আমরা অ্যান্সার করতে পারি কি, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো এখন তোমরা আমাকে বলো ফাজানের নীতি, আশা করি সবার ক্লিয়ার, মাশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে ফাজানটা যদি ক্লিয়ার থাকে তো এই ফাজান থেকে তোমাদের অনেকগুলো টাইপ কমপ্লিট হয়ে যায়, পোলার আয়ন কমপ্লিট হয়, তড়িৎ বিয়োজন কমপ্লিট হবে, তাপীয় বিয়োজন কমপ্লিট হবে। তারপর অ্যান্টিফাজান যেটা আছে তোমাদের, সেখান থেকে হচ্ছে কি তোমরা কমপ্লিট করতে পারবা ধরো দ্রাব্যতা বা দ্রবণীয়তা, তারপর হচ্ছে কি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এই জিনিসগুলো তোমরা খুব ইজিলি ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, তো এইটা কনসেপ্টটা ক্লিয়ার আশা করি। তো ফাজান থেকে তোমাদের যে কোনো কনসেপ্ট তোমরা ইজিলি ক্লিয়ার রাখতে পারবা। এখন আসো সিমিলার আরেকটা কনসেপ্ট, এটা ফাজান থেকে আসছে, এটা হাজারি স্যারের বইয়ের কোয়েশ্চেন। নিচের কোনটির অণুতে
পোলার আয়ন বেশি ঘটে। তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসলে পোলার আয়ন থেকে আসে। এখন এটাও তোমরা দেখো, এই পোলার আয়নটা কি বলতো দেখি, সমযোজী না? এটাও তো সমযোজী। এখন আমরা খেয়াল করে দেখো, আমাদের এখানে একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্সটা কি দেখো, এখানে সিলভার সিলভার সিলভার, তার মানে কি আমার ক্যাটায়নটা সেম। তো আমাদের যে ট্রিক্সটা ছিল সেটা কি, ক্যাটামামা ছোট হলে অ্যানামামা বড়। তো আমাদের কি লাগবে, সমযোজীর জন্য আমাদের অ্যানায়নটা বড় লাগবে। অ্যানায়নটা কি লাগবে, আমাদের বড় লাগবে। এখন অ্যানায়ন যদি আমার বড় লাগে, তাহলে দেখো আমার কি করতে হবে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এদের আকারের ক্রমটা কি হবে, এদের আকারের ক্রমটা হবে ফ্লোরিনের চেয়ে ক্লোরিন বড়, ক্লোরিনের চেয়ে কি বড়, ব্রোমিন বড়, ব্রোমিনের চেয়ে কি বড়, আয়োডিন বড়। সো আমাদের দেখতে হবে কি, সিলভার আয়োডাইড, এটা হচ্ছে কি তোমার আয়োডিনের আকারটা বড় বা অ্যানায়নের আকারটা বড়, বিধায় কি আমরা এটাকে অ্যান্সার করতে পারতেছি। ওকে, এই কোশ্চেনটা আনসার করো এখন। নিম্নের কোনটি সমযোজী যৌগ বৈশিষ্ট্য সবচেয়ে বেশি? আমরা ফাজানটা ভালো করে ক্লিয়ার করতেছি এখন। হ্যালো, 1 মিনিট, হ্যাঁ আমি আসতেছি একটু। ওকে, আচ্ছা, তো এখন আমরা যদি এই কোশ্চেনটা সলভটা দেখি, সরি একটা মিনিট লেট হইলো। আচ্ছা দেখো, সমযোজী বৈশিষ্ট্য কোনটা বেশি, দেখো আমরা কি দেখবো এখানে, এটা একটু ট্রিকি কোশ্চেন। দেখো তো আমরা এখানে দেখো সবগুলো অ্যানায়ন সেম ছিল, এইটা ছিল, এইটা ছিল, তিনটা অ্যানায়ন সেম ছিল। বাট যখন দেখলাম আমাদের মাঝে কি একটা ফ্লুরিন ঢুকে গেছে না, তো আমাদের দেখতে হবে ফ্লুরিনটাকে কি কোনোভাবে বাদ দেওয়া যায় কিনা। তো আমাদের শর্তটা কি, ক্যাটামামা ছোট হলে কি অ্যানামামা বড়। তাহলে দেখো ফ্লুরিনের চেয়ে কি ক্লোরিন বড় না? যেহেতু আমাদের চাচ্ছে কি সমযোজী বৈশিষ্ট্য, তার মানে কি আমার এখানে যেহেতু ক্লোরিনটা বড়, তো এই যে ফ্লুরিনের যে যৌগটা আছে এটাকে আমার এমনিতেই বাদ। আমরা কাজ করব কাকে নিয়ে, একে নিয়ে, একে নিয়ে এবং একে নিয়ে। এখন তিনটারে কি অ্যানায়নটা সেম, সো আমাদের দেখতে হবে কি ক্যাটায়ন কোনটা ছোট হবে। তো ক্যাটায়ন যদি আমরা ছোট দেখতে যাই, সোডিয়াম, ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম, কার চেয়ে ছোট হবে, অ্যালুমিনিয়ামটা ছোট হবে। আমরা বলতেই পারতেছি এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হচ্ছে কি এখানে অধিক সমযোজী। এইটা যদি বুঝো, তার মানে কি আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে ট্রান্সফার হয়ে গেলাম, তাই না? আমরা আস্তে ধীরে কি সহজ থেকে কঠিনের দিকে ট্রান্সফার হয়ে গেলাম। ওকে, আচ্ছা 13D 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 ডি হয়েছে, 13D হয়েছে, বুঝছো? এরপর আসো, নিচের কোন গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়? এখন অবস্থান্তর মৌল বা ট্রানজিশন এলিমেন্টস কারা? দেখো অবস্থান্তর মৌল বা আমরা বলতে পারি কি ট্রানজিশন এলিমেন্টস, কি বলতে পারি আমরা, ট্রানজিশন এলিমেন্টস। তো ট্রানজিশন এলিমেন্টস হচ্ছে তোমার কি ডি 1 থেকে 9, ডিতে 1 থেকে 9টা
ইলেকট্রন যখন থাকে তখন আমরা কি বলি, তাদেরকে অবস্থান্তর মৌল বলি। আচ্ছা প্রথমত দেখো স্ক্যান্ডিয়াম, এটা হচ্ছে তোমার কি, এটা হবে না, এমনিতে বাদ। আচ্ছা জিঙ্ক, এটাও বাদ। ওকে, আচ্ছা এইখানে দেখো জিঙ্ক আছে, স্ক্যান্ডিয়াম আছে। আমরা জানি মূলত স্ক্যান্ডিয়াম এবং হচ্ছে কি জিঙ্ক, এরা হচ্ছে কি তোমার অবস্থান্তর নয়। সো যেহেতু আমার এখানে তিনটা অপশনে কি জিঙ্ক এবং স্ক্যান্ডিয়ামকে পেয়ে গেলাম, তার মানে কি এরা অবস্থান্তর হবে না। তাহলে অবস্থান্তর কারা কারা হবে, এই সি নাম্বারটা। এটা বুঝছো কিনা বলো, এটা গুহ স্যারের বইয়ের কোশ্চেন। তাহলে 14 বুঝছো। তাহলে আমাদেরকে যখন অবস্থান্তর মৌল বলা হবে তখন আমরা মনে রাখবো কি জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম এরা হচ্ছে কি তোমার অবস্থান্তর না, বুঝছো, এরা ডি ব্লক কিন্তু অবস্থান্তর না। তাহলে মনে রাখবো কি, এই যে এখানে কোনো জিঙ্কও নেই, স্ক্যান্ডিয়ামও নেই, তাহলে কি এটা অবস্থান্তর। ওকে, কোনটি আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি, গুহ স্যারের কোশ্চেন। তাহলে আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটা, বেরিলিয়াম থেকে বোরন। আচ্ছা দেখো এইটা ঠিক আছে, এইটাও ঠিক আছে। তাহলে আমরা কি জানি ব্যতিক্রমের ক্ষেত্রে বেরিলিয়াম বোরন অপেক্ষা বেশি, নাইট্রোজেন কি অক্সিজেন অপেক্ষা বেশি। তাহলে বেরিলিয়াম বোরন অপেক্ষা বেশি, নাইট্রোজেন কি অক্সিজেন অপেক্ষা বেশি। যেটার প্রতিফলনটা আমরা পাচ্ছি কোথায়, এখানে এ নাম্বারে। আমাদের কি এই এ নাম্বারটা সঠিক। সবাই কি বুঝতেছো? গুড। আমরা 15তে চলে আসছি, তোমরা 14তে এখনো কেন? আমরা 15তে চলে আসছি না, আমরা তো 15তে চলে আসছি পোলাপান, অনেকে এখনো 14তেই পড়ে আছে। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে 15 এ কে কি কমেন্ট করছে, আখিমনি, তিথি, হামজা, রাফিয়া, তারপর কি মায়াজা, শ্রাবণী, নরিন, ভেরি গুড। তাহলে 15 কি এ। তো আমার মনে হচ্ছে আমরা সবগুলো কনসেপ্টই মোটামুটি বুঝে গেছি। ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা, গুহ স্যারের কোশ্চেন। এটা আমরা অলরেডি আমরা হাজারি স্যারের বই থেকে আমরা এটা সলভ করে ফেলছি, তাই না? হাজারি স্যারের বইয়ের কোশ্চেন থেকে অলরেডি আমাদের সলভ। এটা কি ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা একটা কমন একটা কোশ্চেন, বুঝছো, এটা একটা কমন কোশ্চেন, সব জায়গায় আসে, সব জায়গায় সব বইয়ে থাকে, সব এক্সামে থাকে এই কোশ্চেনটা, বুঝছো, এটা কমন একটা কোশ্চেন। আয়নীকরণ ব্যাসার্ধের নিম্ন ক্রমানুসারে সঠিক ক্রমটি নির্বাচন করা। আচ্ছা মেইনলি চাচ্ছে হচ্ছে কি আমার এখানে কোন ক্রমটা সঠিক এইখান থেকে। আচ্ছা তা আমাকে প্রথমত দেখতে হবে নিষ্ক্রিয় গ্যাস, একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতেছে কারা। এইটা নিয়ন ঠিক আছে, এইটাও নিয়ন ঠিক আছে, এইটাও নিয়ন, এইটাও নিয়ন, এটা নিয়ন। বাট আমরা যখন আকারের ক্ষেত্রে বলবো, আমরা জানি কি পজিটিভ চার্জ বাড়লে আকার হ্রাস পায়, বাট এখানে কি উল্টা জিনিসটা দেখাচ্ছে, এখানে উল্টা জিনিসটা দেখাচ্ছে। তার মানে এ নাম্বার আমাদের হবে না, এ নাম্বার হবে না। আচ্ছা এখানে দেখো অক্সিজেন 2 মাইনাস। আচ্ছা আমরা জানি নেগেটিভ চার্জ বাড়লে আকার বৃদ্ধি পায়। ফ্লোরিন মাইনাস, অক্সিজেন 2 মাইনাস থেকে একটা মাইনাস হয়েছে, তার মানে কি আকারটা একটু কমছে। সোডিয়াম প্লাস, হ্যাঁ ঠিক আছে, একটা পজিটিভ আর একটু ছোট। ম্যাগনেসিয়াম 2 প্লাস, আরেকটা পজিটিভ বাড়ছে, আরেকটু ছোট। অ্যালুমিনিয়াম 3 প্লাস, আরেকটা পজিটিভ বাড়ছে, আরেকটা ছোট। আমরা সুন্দর করে বলতে পারি এখানে বি নাম্বারটা অ্যান্সার। এটা বুঝছো? বলো 17 কে বুঝছো? 17 খ, 17 বুঝছো কে কে? যারা 17 বুঝছো তাদের 17 ডি কেন, 17 ডি কেন হবে বলো? 17 ডি কেন হবে? আমরা কি বলছিলাম, একই নিশ্চয় গ্যাসের কাঠামো অর্জন সাপেক্ষে নেগেটিভ বাড়লে, কি বলছিলাম, নেগেটিভ বাড়লে আকার বাড়ে, পজিটিভ বাড়লে আকার কমে, এটা আমরা বলছিলাম না? তাহলে আমার এটা ডি কেন হবে, ওয়াই ডি। বুঝছো? আশা করি আকার থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা যে কোনো এক্সামে, সেটা গুচ্ছ হোক, কৃষি হোক, রাজশাহী হোক, যে কোনো জায়গায় তোমরা 100% অ্যান্সার করে আসতে পারবে ইনশাল্লাহ। ওকে নেক্সট কোশ্চেন, বিজারণ ক্ষমতার সঠিক ক্রম কোনটি? বিজারণ ক্ষমতা মানে কি জানো? প্রথমত জানতে হবে তোমার বিজারণ ক্ষমতা জিনিসটা কি। বিজারণ ক্ষমতা হচ্ছে কি ইলেকট্রন দান করার ক্ষমতা, ইলেকট্রন দানের ক্ষমতা, অথবা বলতে পারি কি জারিত হওয়ার ক্ষমতা। আচ্ছা দেখো সুন্দর করে কনসেপ্টটা বুঝো। আমরা যেহেতু এখানে যে আমার অপশনগুলো দেওয়া আছে সবাই কি বলতো একই গ্রুপে, সবাই কোথায়, একই গ্রুপে, সবাই হচ্ছে কি আমার একই গ্রুপে। এখন একই গ্রুপের থেকে উপর থেকে যখন নিচে নামে তখন কি বাড়ে, একটা করে শক্তিস্তর বাড়ে। একটা করে শক্তিস্তর যখন বাড়ে তখন কি কেন্দ্রের প্রতি এদের আকর্ষণটা হ্রাস পায় না? আমরা এখানে বলতে পারতেছি কি একই গ্রুপ উপর থেকে নিচে নামে তখন কি এদের কেন্দ্রের প্রতি আকর্ষণ হ্রাস পায়, কেন্দ্রের প্রতি ইলেকট্রনের আকর্ষণ হ্রাস পায়, কেন্দ্রের প্রতি ইলেকট্রন আকর্ষণ হ্রাস পাবে উপর থেকে নিচে নামবে। তো যেহেতু হ্রাসটা পাবে তখন কি যত আকর্ষণ কম থাকবে ততই কি সে ত্যাগটা বেশি করতে পারবে। দ্যাট মিনস উপর থেকে নিচে নামলে তখন কি তোমার বিজারণ ক্ষমতা হ্রাস বৃদ্ধি পাচ্ছে। যেহেতু সে ইলেকট্রন দান করতে পারবে তার মানে কি তার বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো আমরা বলতে পারি কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আমরা এখানে বলতে পারি যে বিজারণ ক্ষমতা উপর থেকে নিচের দিকে কি পাচ্ছে,
বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানে কি একটা করে শক্তি স্তর বাড়ছে, কেন্দ্রের প্রতি আকর্ষণ কমছে, সে ইলেকট্রনটা তত দ্রুত ত্যাগ করতে পারতেছে। আমরা বলতে পারছি এখানে বিজারণ ক্ষমতার ক্ষেত্রে লিথিয়ামের চেয়ে সোডিয়াম বড়, সোডিয়ামের চেয়ে কি পটাশিয়াম বড়। দ্যাটস ইট। সি। সবাই ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো, কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলো আমাকে সবাই। কনসেপ্টটা ক্লিয়ার হতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। ওকে, মাশাআল্লাহ ক্লিয়ার। তাহলে বিজারণ ক্ষমতাও ক্লিয়ার। আচ্ছা, সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌলটি ইলেকট্রন বিন্যাস হলো। আচ্ছা, আমরা তড়িৎ ধনাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটি, আর একটা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা, দুইটা আমরা একটু এখন দেখবো এখানে। তাহলে প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা। একটু মনোযোগ দাও, তাহলে আশা করি তোমাদের এই টপিকগুলো ক্লিয়ার হবে। তড়িৎ ঋণাত্মকতা যেটাকে বলা হচ্ছে কি ইলেকট্রো নেগেটিভিটি। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি যেটা হয়, আমরা যদি ভ্যালুগুলো দেখি, হাইড্রোজেনের কত 2.1, তারপর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই হচ্ছে কি আমাদের জিনিসটা, তাই না? আচ্ছা, এখন আমরা দেখবো মানগুলো কিভাবে বসাবো। দেখো লিথিয়ামের দ্রব্য কত 1, যত বাড়বে 0.5 করে বাড়বে, 1.5, 2, 2.5, 3, 3.5, এখানে কি 4। এটা হচ্ছে কি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তারপর যেমন ধরো আমরা যদি বলি এখানে ক্লোরিনের কত হবে তোমার এখানে 3.2 হতে পারে। তারপর দেখো ক্লোরিন, ব্রোমিনের কত হবে এখানে তোমার 2.7, ঠিক আছে? এই রকম ভাবে আমাদেরকে এখানে ক্রমটা আসে। এখন এই যে দেখো তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কি একই গ্রুপে উপর থেকে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হচ্ছে এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে মনে রাখবো আমরা লেফট টু রাইট সেটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি। আচ্ছা, এবং উপর থেকে নিচে আপস এন্ড ডাউন, আপ থেকে ডাউনে, উপর থেকে নিচে কি হচ্ছে এটা হ্রাস পাচ্ছে। যেটা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায় সেটা উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। এখন তুমি চিন্তা করো তো ভাইয়া, তড়িৎ ধনাত্মকতার ক্ষেত্রে কি হবে? ঠিক উল্টাটা হবে। তড়িৎ ধনাত্মকতার ক্ষেত্রে কি হবে? ঠিক উল্টাটা হবে। তার মানে কি যেটা এখানে কি ছিল, যেটা ডানে সেটা কি বেশি, যেটা নিচে সেটা কি কম, ডানে বেশি নিচে কম। আর তড়িৎ ধনাত্মকতার ক্ষেত্রে কি হবে তাইলে বামে বেশি নিচে বেশি, বামে বেশি নিচে বেশি। তাহলে মনে রাখবো আমরা এটার ক্ষেত্রে কি মনে রাখবো আমরা বামে বেশি নিচে বেশি। ওকে, এখন দেখো আমাদের সবাইকে হিলিয়াম জ্যানন। আচ্ছা, তো দেখো এখানে জ্যাননের ক্ষেত্রে তুমি চিন্তা করো 6s1, জ্যাননের পরে 6s1 মানে কি এখানে মূলত সিজিয়ামটা বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে বলতো দেখি 6s1, তার মানে কি বামে বেশি নিচে বেশি। সো বামে বেশি নিচে বেশি মানে কি এখানে সি নাম্বারটা হবে। 6s1 মানে কি এটা সবচেয়ে বামে। এখানে আমরা জ্যানন দিয়ে কি বোঝাচ্ছি নিচে, জ্যানন মানে কি এখানে নিচে, তার মানে কি জ্যানন মানে কি এখানে বাকিগুলো হচ্ছে নিচে আছে, আর এস মানে কি বামে আছে। তার মানে কি জ্যানন মানে কি নিচে আছে, এস মানে কি বামে আছে। তার মানে কি আমাদের শর্ত কি ছিল বামেও বেশি নিচেও বেশি। আমাদের এটা কি বামে আর এটা কি নিচে কম্বিনেশন, বাট এটা কি আছে নিচে আছে কিন্তু এটা কি এটা হচ্ছে এটা ডানে, তার মানে হবে না। সো এখন 19 সি সবাই ক্লিয়ার কিনা বলো, তড়িৎ ধনাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা সবাই ক্লিয়ার কিনা বলো। তড়িৎ ধনাত্মকতা এবং তড়িৎ ঋণাত্মকতা সবাই ক্লিয়ার কিনা বলো। তড়িৎ ধনাত্মকতা এবং তড়িৎ ঋণাত্মকতা সবাই একটু বলো আমাকে ক্লিয়ার কিনা তোমরা এটা। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বাড়বে, উপর থেকে নিচে গেলে কমবে, বুঝছো? মুদ্রা কথা বামে বেশি ডানে বেশি উপরে বেশি, ডানে বেশি উপরে বেশি। আর তড়িৎ ধনাত্মকতার ক্ষেত্রে কি হবে উল্টাটা হবে, বামে বেশি নিচে বেশি, বামে বেশি নিচে বেশি, দ্যাটস ইট। তড়িৎ ঋণাত্মকতা যেটা, তড়িৎ ধনাত্মকতা উল্টাটা। ওকে, আচ্ছা আজকে প্রায় 70টার উপরের প্রশ্ন আছে। সব প্রশ্নতে আসলে আমরা এত টাইম নিব না, কারণ যেগুলো আমাদের একটু জিরো থেকে পড়াইতে হয় সেটাতে আমরা একটু টাইমটা বেশি নিব, বুঝছো? এখন সেম টাইপের কোশ্চেন থাকলে তো আমরা টাইমটা বেশি নিব না। আচ্ছা, নিচের কোন পরিবর্তনটির ক্ষেত্রে শক্তি নির্গত হয়? তাহলে মনে রাখবা শক্তি নির্গত তখনই হবে যখন একটা মৌল ইলেকট্রন গ্রহণ করবে। শক্তি নির্গত হয় কখন? যখন ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণের ক্ষেত্রে। আচ্ছা, আর ইলেকট্রন যখন ত্যাগ করে তখন কি হচ্ছে? শক্তি যোগ হচ্ছে।
দ্যাট মিনস দেখো একটা মৌল যখন ইলেকট্রনটা গ্রহণ করতেছে তখন সে কি করে, তার এখান থেকে ইলেকট্রনের শক্তি আছে, ইলেকট্রনের শক্তিটা যুক্ত হয়, সে কি করে তার শক্তি স্তর থেকে শক্তিটা নির্গত করে সে একটা স্থিতিশীল অবস্থায় যুক্ত মানে স্থানান্তরিত হয়। তাহলে এখানে দেখো এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা মাইনাস, মাইনাস থেকে কি হচ্ছে এখানে প্লাস। আচ্ছা এইখানে দেখো আমরা দেখবো কোনটাতে আসলে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, ইলেকট্রন গ্রহণ হচ্ছে। দেখো এইখানে দেখো অক্সিজেন কি ছিল, মাইনাস ছিল, সে কি করতেছে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করে সে কি হচ্ছে 2 মাইনাস হচ্ছে, বুঝছো? তার মানে কি আমরা এখানে বলতে পারতেছি কি এখানে এটা হচ্ছে তোমার গিয়ে মেইনলি আমাদের শক্তি নির্গত হচ্ছে, পরিবর্তনটির ক্ষেত্রে এখানে কি শক্তি নির্গতটা হচ্ছে। বিশের ডি। এরপর আসো নিচের কোনটি পার অক্সাইড, নিচের কোনটি কি পার অক্সাইড। আচ্ছা আমরা অক্সাইডের বিভিন্ন ক্রম আছে, সেটার ক্ষেত্রে আমি আজকে বিকালেও একটা ভিডিও ছিল আমার রেকর্ডের, ওই ভিডিওটা আমি শেয়ার করে রাখছি টাইমলাইনে আমাদের অসমিয়াম ফেসবুক পেজে। তো তোমরা হচ্ছে সেই পেজ থেকে ওই ভিডিওটা দেখবা, তাহলে উভধর্মী অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড, তারপর হচ্ছে তোমার অম্লধর্মী অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইড, পলি অক্সাইড, সকল অক্সাইড তোমরা পড়তে পারবো। স্পেসিফিক্যালি আমাদের যেহেতু এখানে পার অক্সাইড যাচ্ছে, যেখানে কি হবে অক্সিজেনের জারণ মান, যেখানে অক্সিজেনের জারণ মান হবে কত -1, কত হবে এখানে -1। আচ্ছা তাহলে কি হচ্ছে আমাদের -1 হচ্ছে। আচ্ছা এখন দেখো -1 আমরা কোনটাকে পাবো, এখানে আমরা এইটার ক্ষেত্রে দেখো এখানে যদি দেখি পটাশিয়ামের জারণ মান কত +1 প্লাস 2x ইকুয়াল কত 0, বা এখানে কি বলতেছি 2x ইকুয়াল -1, বা বলতে পারি কি আমরা x ইকুয়াল -1/2। এইটার ক্ষেত্রে দেখো এখানে কি হবে -1/2 হবে, সরি এখানে -1/2 হবে না, এখানে হবে কত আমরা দেখো 3টা যদি এই পাশে চলে যায় তাহলে কত আসতেছে আমাদের, আমরা ধরতে পারি কত 2 -3/2। আচ্ছা এখানে এখানে ক্ষেত্রে দেখো এখানেও কি দেখো মোটামুটি এরকম হবে -1/2, বাট এখানে দেখো, আচ্ছা এখানে দেখো তোমরা আমরা বেরিয়ামের জারণ মান কত জানি আমরা +2 জানি, এখানে +2 প্লাস অক্সিজেন কত 2x ইকুয়াল 0, বা আমরা x ইকুয়াল বলতে পারি কি -2/2 ইকুয়াল কি -1। এটা ডি নাম্বার অ্যান্সার কি হচ্ছে বেরিয়াম অক্সাইড। 21C না ডি, 21D, 21 ডি -1/2 হওয়া লাগবে, 21 ডি হবে, 21 ডি, 21 ডি হবে। দেখো ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, 21 কত হবে ডি। ডি সবাই ক্লিয়ার? তার মানে কি আমরা বুঝতে পারছি পার অক্সাইড জিনিসটা কি। আচ্ছা আর এটা যেটা -1/2 যদি হয়, এখানে কি হয়েছে -1/2, তো -1/2 হলে কিন্তু এটা সুপার অক্সাইড, যখন জারণ মানটা -1/2 হবে তখন কি এটা সুপার অক্সাইড। এবং আমরা সুপার অক্সাইডের ক্ষেত্রে এই এক্সাম্পলটা কি বেশি ধরা হয় পটাশিয়াম অক্সাইড। ওকে তো -1/2 হলে কি সুপার অক্সাইড। আচ্ছা নিচের কোন ধর্মটি পর্যায়ভিত্তিক ধর্মের সাথে অসঙ্গতিপূর্ণ। আচ্ছা আমরা জানি কি তড়িৎ ঋণাত্মকতা পর্যায়ভিত্তিক, পারমাণবিক ব্যাসার্ধ পর্যায়ভিত্তিক, আয়নীকরণ বিভব পর্যায়ভিত্তিক, বাট ঘনত্ব যেটা আছে এটা কি পর্যায়ভিত্তিক ধর্ম নয়। সন্দীপ স্যারের কোশ্চেন। হ্যাঁ তার মানে কি আমরা বলতে পারতেছি আমরা কি বলতে পারতেছি যে ঘনত্ব, এখানে কি বলতে পারতেছি আমাদের ঘনত্ব হচ্ছে কি এখানে পর্যায়ভিত্তিক ধর্ম কি নয়, এটা আমরা জানি সবাই, একদম সিম্পল। তোমরা নরমাল কোশ্চেন বেশি টাইম দিব না, আমরা টাইমটা দিব কোথায় যেখানে বোঝার মতো। নিচের কোন মৌলটি নির্দেশিত পরিবারের অন্তর্ভুক্ত নয়। মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু কারা কপার, সিলভার, তারপর কি গোল্ড, এরা হচ্ছে কি মূলত মুদ্রা ধাতু। মৃৎক্ষার ধাতু, দেখো মৃৎক্ষার ধাতু কি এটা হবে বলতো, মৃৎক্ষার ধাতু হবে না, মৃৎক্ষার ধাতু হচ্ছে কি কারা গ্রুপ নাম্বার 2, এরা হচ্ছে কি মৃৎক্ষার ধাতু। হ্যালোজেন, আয়োডিন তো হ্যালোজেন। আচ্ছা বিরল মৃত্তিকা মৌল, আচ্ছা এটা হচ্ছে তোমার কি মূলত সেরিয়াম, এটা হচ্ছে তোমার কি আমাদের ল্যান্থানাম সিরিজের মৌল। আমরা এখানে সিম্পলি বলতে পারতেছি ল্যান্থানাম, ল্যান্থানাম হচ্ছে কি এটা বিরল মৃত্তিকা, এটা কি বিরল মৃত্তিকা নট মৃৎক্ষার, এটা কি বিরল মৃত্তিকা নট মৃৎক্ষার, বুঝছো বিরল মৃত্তিকা নট মৃৎক্ষার। ঠিক আছে 23 এর বি হবে ল্যান্থানাইট, ল্যান্থানাইট সিরিজে কি ল্যান্থানাম, এটা কি বিরল মৃত্তিকা নট মৃত্তিকা। ক্লিয়ার? আচ্ছা দেন আসো। আচ্ছা নিচের কোনটি মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্মকে প্রকাশ করে না। আচ্ছা
সেম কোশ্চেন দেখো, তড়িৎ ঋণাত্মকতা প্রকাশ করে, আয়নীকরণ বিভব প্রকাশ করে, বন্ধন গঠনের প্রকৃতি, নিউট্রন ও প্রোটনের অনুপাত। নিউট্রন ও প্রোটনের অনুপাত বলতে আমরা কিছু পাইনি, তার মানে কি আমাদের आंसर কি নিউট্রন ও প্রোটনের অনুপাত। এটা কি হয় না, পর্যায়ভিত্তিক ধর্মকে প্রকাশ করে না। ওকে, আচ্ছা। হ্যালোজেন গ্রুপের উপর থেকে নিচের দিকে কোন ধর্মটি ক্রমশ কি ঘটে, হ্রাস ঘটে বলছে। আচ্ছা, হ্রাসের ক্ষেত্রে দেখো পারমাণবিক ব্যাসার্ধ, আমরা কি জানি উপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ কি হচ্ছে, বৃদ্ধি হয়। আচ্ছা, স্ফুটনাঙ্ক, আচ্ছা এটা পরে। আয়নীকরণ বিভব, উপর থেকে নিচের দিকে কি হয়, আয়নীকরণ বিভবের কি হয় বলতো দেখি, আয়নীকরণ ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধ তো আমরা কি বললাম, বৃদ্ধি ঘটে। ব্যাসার্ধ মানে কি, এটা বৃদ্ধি, এটাও কি বৃদ্ধি। আচ্ছা, আয়নীকরণ বিভব, উপর থেকে নিচের দিকে কি হবে বলতো দেখি, আয়নীকরণ বিভব উপর থেকে নিচের দিকে কি হবে বলো, 25 আনসার করো দেখি। 25টা একটু কনফিউজিং তাই না? বলো, আমরা কি পড়ে আসছি যে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি উপর থেকে নিচের দিকে হ্রাস ঘটে। এটা কি হবে, উপর থেকে নিচের দিকে হ্রাস ঘটে। আমরা জানি কি আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস এত হলে মৌলটি পর্যায় সারণীতে অবস্থান কি, আচ্ছা অবস্থান নির্ণয় দেখো। এখন আমরা যদি পর্যায়ের কথা চিন্তা করি, এটা কততম পর্যায়, এটার ক্ষেত্রে দেখো পর্যায় হবে কত, এটা 4 নম্বর পর্যায়। কেন 4 নম্বর, কারণ এটা তো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত, এখানে 4 আছে, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত 4। আচ্ছা, আমরা যদি এখানে গ্রুপ সংখ্যার ক্ষেত্রে চিন্তা করি, দেখো গ্রুপের ক্ষেত্রে দেখো কি হবে, এখানে 3d10 আমাদের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যায়, ডিতে যায়। আমাদের 4s না, 4s এর পরে কিন্তু ডিতে যায়। তাহলে দেখো সর্বশেষে ডিতে যদি থাকে, তার মানে আমাদের কি করতে হবে, এস এ কয়টা আছে, একটা, ডিতে কয়টা আছে, 10টা, কততম, 11তম। তার মানে চতুর্থ পর্যায় এবং কি 11তম গ্রুপ, চতুর্থ পর্যায় এবং কি 11তম গ্রুপ। 26 বুঝছো, 26 ডি, 26 ডি, 26 ডি হবে। আচ্ছা, যারা ক্লাসে আসো ক্লাসটাতে একটু রিয়েক্ট দিয়ে দিও, তাহলে হচ্ছে কি ভাইয়া তোমাদের যে আমরা যে দুইজনকে বললাম এক্সাম ব্যাচটা ফ্রি দিব, তাদের কিন্তু একটা রিয়েক্ট ক্লাসে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা এরপর আসো, নিচের কোন জোড়াটিতে দ্বিতীয় পরমাণুটি প্রথম পরমাণু হচ্ছে আকারে বড়। আচ্ছা, আকার চাইছে এখানে, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, মানে কি বলছে, দ্বিতীয় পরমাণুটি প্রথম পরমাণু হচ্ছে আকারে বড়। এখানে কি সোডিয়াম বড়, ব্রোমিন এবং ক্লোরিন, এখানে ব্রোমিন বড়, স্ট্রনসিয়াম এবং ক্যালসিয়াম, দেখো বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে এটা হচ্ছে এটা বড়। তাহলে এখানে দেখো অসীম সাহেব, আচ্ছা দ্বিতীয় পরমাণুটি প্রথম পরমাণু হচ্ছে আকারে বড় হবে। আচ্ছা, দ্বিতীয়টা প্রথমটা হচ্ছে আকারে বড় হবে। আচ্ছা, সোডিয়াম ম্যাগনেসিয়াম, আচ্ছা ব্রোমিন ক্লোরিন, এখানে কি আছে, ব্রোমিন ক্লোরিন তাই না, স্ট্রনসিয়াম, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে, অসীম সাহেব। এখানে সামহাও কোথায় একটা মিস্টেক আছে, অসীম সাহেব। দ্বিতীয় পরমাণুটি প্রথম পরমাণু হচ্ছে আকারে বড়, ও সরি ঠিকই তো আছে, দ্বিতীয়টা বড় বলছে না, হ্যাঁ ঠিকই আছে, এটাই তো বড় হবে তাই না, এটা যেহেতু নিচে অবস্থিত তাই না, তো এটাই তো বড় হচ্ছে, ডি। সিম্পল কোশ্চেন, একদম একদম সিম্পল কোশ্চেন, এগুলো পারবা। পর্যায় সারণী অনুযায়ী পি ব্লকভুক্ত, পর্যায় সারণী অনুযায়ী পি ব্লকভুক্ত একটি মৌল যার সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে। পি ব্লকের একটা মৌল যার সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, কে হইতে পারে? আচ্ছা দেখো, পি ব্লকের মৌল যার সর্বশেষ ইলেকট্রনটি এস এ প্রবেশ করবে, এটা কে হবে? তোমরা অ্যান্সার করো তো, এটা 28 নম্বর তোমরা অ্যান্সার করো ভাইয়া, 28 দেখি তোমরা অ্যান্সার করো, 28 তোমরা অ্যান্সার করে ফেলো। হ্যাঁ 28 তোমরা অ্যান্সার করে ফেলো, 28টা তোমরা অ্যান্সার করে ফেলো, দেখি তোমরাই পারবে এটা। 28, ওকে। তাহলে দেখো 28 কি বলছে, এটা পি ব্লক, কিন্তু এটা হচ্ছে তুমি সর্বশেষ ইলেকট্রনটা এস এ প্রবেশ করে। আমরা যদি দেখি কি হিলিয়াম হবে, হিলিয়াম, ঠিক আছে। পি ব্লক 28 জানো না কেন, 28 এ দিচ্ছে কে? আঠাশের এ কে দিচ্ছে? হ্যাঁ 28 এ কেন? 28 সিম্পল কোয়েশ্চেন, হিলিয়াম কত নম্বর গ্রুপ বলো তো? আমরা যদি দেখি যে ভাইয়া দেখো হিলিয়ামের কথা চিন্তা করো, দেখো হিলিয়াম কত নম্বর গ্রুপ? এটা হিলিয়াম, এটা গ্রুপ নম্বর কত হচ্ছে? এটা গ্রুপ হচ্ছে তোমার 18। দ্যাট মিনস কি এটা পি ব্লক, কিন্তু এর ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2, তাই না?
28 জানো না এবং গুরুত্ব দিচ্ছ কি? হিলিয়াম হবে, হিলিয়াম। খুবই সিম্পল কোয়েশ্চেন, এগুলো ভুল করা যাবে না পরীক্ষার হলে। আচ্ছা দেন আসো 29। নিচের কোন মৌলগুলোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার হার বৃদ্ধি পাওয়ার ক্রম সঠিক? কি বলছে? তড়িৎ ঋণাত্মকতার হার বৃদ্ধি পাওয়ার ক্রমটা সঠিক হচ্ছে। আচ্ছা কার্বন, কার্বন হচ্ছে নাইট্রোজেনের বেশি, ঠিক আছে। নাইট্রোজেন হচ্ছে সিলিকন, সিলিকন হচ্ছে ফসফরাস। আচ্ছা কি বলছে? তড়িৎ ঋণাত্মকতার হার বৃদ্ধি পাওয়ার ক্রম চাচ্ছে, তাই না? আচ্ছা 29টা আনসার করো তো দেখি, 29 আনসার করো। দেখো সিলিকন, ফসফরাস, কার্বন, নাইট্রোজেন, দেখো এটা হবে অ্যান্সার। হ্যাঁ এখানে দেখো কার্বন এবং নাইট্রোজেন, কার্বন এবং নাইট্রোজেন কি এরা উপরে, আমরা কি জানি তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে উপরে থাকলে কি বেশি হয়, ডানে থাকলে বেশি হয়। তার মানে এখানে কার্বনের চেয়ে নাইট্রোজেন বেশি, ঠিক আছে। কার্বনের চেয়ে নাইট্রোজেন কি হচ্ছে? বেশি হচ্ছে নরমালি, ডানে যেহেতু। আর এই দুইটা ক্ষেত্রে দেখে এরা কি অলরেডি নিচে, নিচের মধ্যে দেখো সিলিকন, আমরা যদি সাজাই এটাকে এরকম, তাই না? আচ্ছা তো আমরা জানি কি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাচ্ছে, আবার এখানে বৃদ্ধি পাচ্ছে, আবার এটা কি এখানে, তার মানে আমরা দাঁড়াচ্ছে এটা কি নাইট্রোজেন সব থেকে বেশি, তারপর কার্বন, এরপর সেই দুইটার ক্ষেত্রে এই দুইটার মধ্যে কি বেশি? সিলিকন, তারপর কি আসছে? ফসফরাস, সরি হ্যাঁ তারপরে কি ফসফরাস, তারপরে কি সিলিকন। এটা কি বুঝছো? এটা ডি হচ্ছে। এখন বলে একটু কনফিউশন আছে কিনা এটাতে, এটাতে কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু বলো তো, এটাতে কোনো প্রকার কনফিউশন আছে কিনা একটু বলো। এটাতে কোনো প্রকার কনফিউশন তোমাদের আছে কিনা? আচ্ছা ক্লিয়ার, ওকে ক্লিয়ার। আচ্ছা তো যেটা বলছিলাম, তোমরা যারা হচ্ছে আজকের কন্টেস্টে অংশগ্রহণ করেছো তাদের জন্য মানে যে কোনো দুইজনকে আমরা অ্যানাউন্স করে কি করব, আমাদের যে কৃষি গুচ্ছ এক্সাম যেটা আছে চলমান আছে, অলরেডি 6টা এক্সাম চলতেছে, অলরেডি 3 দিন হচ্ছে আমাদের 6টা এক্সাম চলমান। তো এই যে আমাদের কৃষি গুচ্ছের প্রিমিয়াম এক্সাম ব্যাচ, এটা হচ্ছে তোমরা দুইজন আজকের ক্লাস থেকে দুইজনকে আমরা একদম ফ্রি করে দিব, দুইজনকে। যেটা ফি হচ্ছে কি 299 টাকা, যেটা ফি 299 টাকা, এবং খুবই স্ট্যান্ডার্ড মানে কোয়েশ্চেন পাচ্ছে স্টুডেন্টরা। প্রত্যেকটা এক্সাম হচ্ছে কিন্তু 100 মার্কসের, প্রত্যেকটা এক্সাম একদম 100 মার্কসের এক্সাম হচ্ছে, বুঝছো? অলরেডি 6টা এক্সাম হয়ে গেছে, টাইম টু টাইম মেরিট লিস্ট পাচ্ছে, অ্যান্সার শিট পাচ্ছে, সাথে মেন্টরশিপ সেশন থাকছে, এগ্রি লাস্ট ফাইটটাও দেওয়া হয়ে গেছে অলরেডি পিডিএফ আকারে। তো এগ্রি লাস্ট ফাইটও এখানে পাচ্ছ, সাথে তোমার এখানে টোটাল অনলাইন এক্সাম পাবে তারা 30টা এবং প্রিন্টেড পাবে 12টা। খুবই প্রিমিয়াম মানে একটা এক্সাম বেচ, বাট কোর্স ফি মাত্র 299 টাকা এনরোল করতে পারবা। সো দুইজন পাবা এখান থেকে ফ্রি, বাকিরা চাইলে এনি টাইম 299 টাকা এনরোল করে ফেলতে পারো, ঠিক আছে। আচ্ছা দেখো প্রথম আয়নীকরণ বিভব হ্রাসের সঠিক ক্রম কোনটা? কি বলছে? হ্রাসের ক্ষেত্রে বলছে এখানে বিভব হ্রাস। আচ্ছা দেখো তো আমাদের এখানে বোরন, কার্বন, বেরিলিয়াম, লিথিয়াম, এখানে দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, জিনিসটা কি এরকম ভাবে আসছে না? আচ্ছা স্টপ 7 জন কেন, 2 জনকে দিব। আচ্ছা এখন এখানে ক্রমটা দেখো তো, আমরা জানি কি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তার মানে দেখো আমাদের সব থেকে বেশি এখানে কি হবে? দেখো কার্বন, কার্বনের পরে কে আসবে? বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে কে আসবে? বোরন, বোরনের পরে কে আসবে? লিথিয়াম। তাহলে বলতে পারো কার্বন কেন বেশি? কারণ নরমাল এটা বেশি। আর এই দুইটার মধ্যে কি হচ্ছে? একটু ব্যতিক্রম সূত্রটা কাজে রাখছে। এখন আমরা দেখো কার্বন, বেরিলিয়াম, বোরন, লিথিয়াম, এটাই ক্রম। বি 30 এর বি নাম্বার, 30 এর কি? বি, 30 এর বি, এটা বুঝছো? 30 বি, 30 এর বি নাম্বারটা বুঝছো কিনা সবাই? আচ্ছা 30 এর বি ইজি, একদম একদম ইজি ছিল এটা। হ্যাঁ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলো আমাদের। নেক্সট দেখো নিচের জোড়গুলোর কোনটিতে দুটি মৌলই পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থান করবে? দুটা একই গ্রুপে অবস্থান করবে, একই গ্রুপ। ম্যাগনেসিয়াম সোডিয়াম হবে না, ক্যালসিয়াম ল্যান্থানাম হবে না, ম্যাগনেসিয়াম বেরিয়াম। আচ্ছা বিরিয়ানি মগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এই যে বিরিয়ানি মগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এরা দুইটা কি একই গ্রুপে না? বিরিয়ানি মগলাই কাবাব সরিয়ে বাটিতে, এরা দুইটা কি একই গ্রুপে? সিম্পল কোয়েশ্চেন, এগুলো একদম নরমাল। এটা কোন স্যার? সঞ্জিত স্যারের কোয়েশ্চেন। আচ্ছা এরপর দেখো পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে মৃৎক্ষার ধাতু যে ক্রমবৃদ্ধি, পরমাণু ক্রমাঙ্ক, তার মানে কি মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু বলতে কি বোঝাচ্ছে? একটা গ্রুপকে বোঝাচ্ছে, একটা গ্রুপকে বোঝাচ্ছে না? তো এই গ্রুপের মধ্যে কোন ধর্মটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে। তার মানে দেখো একটা গ্রুপের মধ্যে যখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে, তার মানে কি গ্রুপটা উপর থেকে নিচের দিকে যাবে। তো উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? হ্রাস পায়। আয়নীকরণ বিভব কি হয়?
হ্রাস পায়। হাইড্রোক্সাইড যৌগগুলো দ্রাব্যতা কি হয়? বৃদ্ধি পায়। বুঝছো? বুঝছো সবাই? 31 সি, 32 সি, 31 না 32, এটা 32 নম্বর। এটা কত? 32। মাশাআল্লাহ, 32 সি নাম্বার। ওকে, এরপর চলো দেখি আমরা নিচের কোনটির ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি? নিচের কোনটি ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি? দেখো, আমরা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা কি জানি? দেখো, বাম থেকে ডানে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো সোডিয়াম, ফ্লোরিন, অক্সিজেন, অক্সিজেন মাইনাস, বাম থেকে তুমি ডানে যাচ্ছ। বলো 33-এর ক্ষেত্রে কি হবে? এখন বাম থেকে ডানে গেলে সবাই কি একই পর্যায়ে না? সবাই কি একই পর্যায়ে না? একই পর্যায়ে না। এখন দেখো, এটা কি নিচের দিক, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। এটা তো এমনিতেই হবে না, এটা তো এমনিতেই হবে না। তাহলে হবেটা কোনটা বলো? তাহলে আমাদের হবেটা কোনটা? দেখো, অলরেডি ইলেকট্রনের শক্তি কি বলছে আমাদের? বৃদ্ধি কোনটা? তাহলে দেখো এখানে অক্সিজেন মুক্ত অবস্থায় যখন চার্জ অলরেডি ত্যাগ করে নাই, যেহেতু আমি এখন ত্যাগ করি না, আমি ত্যাগ করব, তার মানে কি আমার আসক্তিটা এখন বেশি থাকবে। তার মানে কি আমার আসক্তিটা এখন বেশি থাকবে। 33-এর ও হবে, 33-এর সি হবে, 33-এর 33 সি, 33-এর সি হবে। সি তাকাও, 33-এর সি হবে, 33 সি, 33 সি। বুঝছো? ওকে, 33 সি, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমাদের কোন পরিবর্তনটিতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন? আচ্ছা, সবগুলোতে দেখো এখানে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন কি আমরা পড়ছিলাম না? আয়নীকরণ শক্তি প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি, তার চেয়ে তৃতীয় আয়নীকরণ শক্তিটা বেশি হয়। তার মানে প্রথমের চেয়ে দ্বিতীয়টা বেশি, দ্বিতীয়ের চেয়ে তৃতীয়টা বেশি। এইটা তো আমরা পড়ে আসছি। এখন দেখো এটা কি? দ্বিতীয় থেকে দুইটা, এখানে কি হয়েছে তোমার 1 + 2 + 3+, তার মানে কি 3+ হচ্ছে। এটা কততম আয়নীকরণ শক্তি? এটা কি? তৃতীয় আয়নীকরণ শক্তি। এটা কি? দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এটা কি? প্রথম আয়নীকরণ শক্তি। বুঝছো? এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা কি? তৃতীয় আয়নীকরণ শক্তি। তার মানে আমরা জানি প্রথমের চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি, দ্বিতীয়ের চেয়ে তৃতীয় বেশি। সো আমাদের এখানে কি? ডি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এটা বুঝছো কিনা যে তোমার কোন পরিবর্তনটিতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন? কনসেপ্টটা ক্লিয়ার হইলে তোমরা যে কোনো কোশ্চেন এখান থেকে অ্যান্সার করতে পারবে, যে কোনো কোশ্চেন। গুড, তাহলে ডি। আচ্ছা, পরবর্তীতে চলো আমাদের কোন ধর্ম অনুযায়ী হ্যালোজেনগুলোকে সঠিক ক্রমানুসারে সাজানো হয়? হ্যালোজেনগুলোকে সঠিক ক্রম অনুসারে সাজানো হয় কোন ধর্ম অনুযায়ী? তড়িৎ ঋণাত্মকতা, ফ্লোরিন বেশি, ক্লোরিন বেশি, ঠিক আছে। আচ্ছা, এটা ঠিক আছে। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে দেখো ক্লোরিন হচ্ছে ফ্লোরিন বেশি, ক্লোরিন হচ্ছে ফ্লোরিন কম, ফ্লোরিন হচ্ছে ব্রোমিন কম। আচ্ছা, ক্লাসটা ইউটিউবে পাবা, এখানেও পাবা। এরপর দেখো জারণ ক্ষমতা এবং কি বন্ধন শক্তি। জারণ ক্ষমতা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, কোনটা হবে বলো তো? 35-এর কি হবে বলো? 35-এর বলছে কি কোনটা সঠিক নাই? বলছে কি কোনটা সঠিক নাই? বলছে কোনটা সঠিক নাই, বলছে কোনটা সঠিক নাই সেটা বলছে। এখানে যেটা হবে তোমার বন্ধন শক্তি। বুঝছো? বন্ধন শক্তির ক্ষেত্রে যেটা হবে মূলত, এটার ক্ষেত্রে যেটা হবে যে মূলত এখানে Cl2F2Br2 এরকম হবে। এটা ভুল, বুঝছো? এটা ভুল আছে। 35-এর ডি হবে। 35-এর কত? ডি হবে। বাকি সব ঠিকঠাক আছে, এটাও ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপর আসো কোন পর্যায়ে যে মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি সেটি কোন গ্রুপে অবস্থিত? কোন পর্যায়ে যে মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি সেটি যে গ্রুপে অবস্থিত। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি। আচ্ছা, আমরা কি পড়ি দেখো তো, পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে কি হয়? হ্রাস পায়। সো আমরা এখান থেকে একটা কথা বলতে পারি না, বামে সব থেকে বেশি। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কোথায় বেশি? বামের দিকে সব থেকে বেশি, বামে সবচেয়ে বেশি।
বামে সবচেয়ে বেশি, এটা তো আমরা জানি তাই না? বামে সব থেকে বেশি, তাহলে বামে হচ্ছে কি ভাইয়া সব থেকে বেশি। এখন সব থেকে বামে কোনটা আছে? 1 নম্বর গ্রুপ না, আমরা কি বলতে পারতেছি? এ। 36 ডি কেন? পারমাণবিক ব্যস্ততা সবচেয়ে বেশি, 36 এ হবে, 36 এ। 36 এর এ হবে, 36 এ হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপর আসো, ইনার ট্রানজিশন মৌলের সংখ্যা কতটি? দেখো, ইনার ট্রানজিশন হচ্ছে তোমার কি অন্ত অবস্থান্তর। ইনার ট্রানজিশন বলতে কি বোঝাচ্ছে? আমাদের অন্ত অবস্থান্তর। তো অন্ত অবস্থান হচ্ছে তোমার কি এফ 1 থেকে 13। এফ অরবিটালে, এফ উপশক্তি স্তরে যখন 1 থেকে 13টি ইলেকট্রন থাকে তখন কি সেটা ইনার ট্রানজিশন। তো টোটাল ইনার ট্রানজিশন এলিমেন্টস আছে কয়টা? টোটাল ইনার ট্রানজিশন আছে কয়টা? 28টা। তাহলে মনে রাখবা ইনার ট্রানজিশন বা অন্ত অবস্থান্তর কয়টা? টোটাল 28টা। আমরা নরমালি মনে রাখবো এস ব্লকে মৌল কয়টা? 14টা। পি ব্লকে কয়টা? 36টা। ডি ব্লকে কয়টা? 41টা। এফ ব্লকে কয়টা? 27টা। এবং ইনার ট্রানজিশন বললে কয়টা হবে? এখানে টোটাল 28টা হবে। লাইফটা আমার এখানে লেটে লোড হচ্ছে। ওকে, তার মানে কি হচ্ছে? 37 সি হচ্ছে। এরপর আসো আমাদের 38 নম্বরে ভাইয়া, পর্যায় সারণীতে কোন গ্রুপ বরাবর যেটি, কোন গ্রুপ বরাবর যেটি পরিবর্তন হয় না। আচ্ছা, গ্রুপ বরাবর যেটি পরিবর্তন হয় না, তড়িৎ ঋণাত্মকতা হয়, ইলেকট্রন শক্তি হয়, পরমাণুর আকার হয়, যোজ্যতা ইলেকট্রনের পরিবর্তন হয় না। দেখো, আমরা জানি কি একই গ্রুপে, আমরা মনে রাখবো কি একই গ্রুপে যোজনী একই, এটা তো তোমরা জানো। তার মানে মনে রাখবা একটা গ্রুপের মধ্যে যোজনীটা কি হয়? সেম হয়। যোজনী চেঞ্জ হয় কি পর্যায় অনুসারে, যেমন 1 নম্বর গ্রুপে সবার যোজনী 1, 2 নম্বর গ্রুপে সবার যোজনী 2, 13 নম্বরে 3, 14তে 4, 15তে হচ্ছে কি 3, 16তে 2, 17তে হচ্ছে কি তোমার 1 এবং 18তে কি 0। তাহলে আমরা জানি কি 38 এর সি কে দেখাচ্ছে, 38 এর ডি হবে। আমরা জানি কি তোমার যোজনীগুলো কি কখনোই গ্রুপ ওয়াইজ চেঞ্জ হয় না, পর্যায় ভিত্তিক চেঞ্জ হয়, পর্যায় ভিত্তিক, বুঝছো? তাহলে আমাদের কি হচ্ছে? যোজ্যতা ইলেকট্রন। নিচের কোন হাইড্রোক্সাইড অম্লধর্মী? দেখো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা কি ধাতুর অক্সাইড, তার মানে এটা ক্ষারধর্মী, এটা ক্ষার। জিঙ্ক হাইড্রোক্সাইড, আমরা যদি অম্লধর্মিতা গুলো পড়ি বা অ্যাসিডের, সরি, আমরা যদি অক্সাইড গুলো পড়ি, যে জান শোনা এলো লেডি বেরিয়ে এগুলো, এগুলো পড়লে দেখবা উভধর্মী কোনগুলো। জিঙ্ক অক্সাইড, এটা কি উভধর্মী, এটা কি উভধর্মী। গ্যালিয়াম অক্সাইড, এটাও দেখবো তোমরা কি উভধর্মী। তারপর বোরন হাইড্রোক্সাইড, এটা কি অম্লধর্মী, এটা অম্লধর্মী। তাহলে বুঝছো ডি নাম্বার, এটা কি ডি নাম্বার। ডি নাম্বারটা কি হচ্ছে? আমাদের অম্লধর্মী হচ্ছে। আমরা এটা হচ্ছে কি তোমাদেরকে আমি রেকর্ডের ভিডিও দেওয়া আছে একটা, একটু ক্লাসটা করার পরে তোমরা একটু নিচে যাবা, গিয়ে দেবে 1-2টা পোস্টের পরে হচ্ছে কি আমাদের সেই রেকর্ডের ভিডিওটা দেওয়া আছে। তো ওখান থেকে হচ্ছে তোমরা ওই রেকর্ডটা করে ফেলবা, তাহলে হচ্ছে তোমরা অক্সাইডের যে ধর্মগুলো আছে না, সেই অক্সাইডের ধর্মগুলো তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। ওকে, আচ্ছা, তার মানে কি এটা হচ্ছে অ্যাসিডিক, আর এটা ক্ষার, এটা এটাও কি উভধর্মী। এর পরবর্তীতে আসো, সর্বোচ্চ আয়নীকরণ বিভব বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাস মৌল কোনটি? সর্বোচ্চ আয়নীকরণ বিভব, চিন্তা করো তো, আমরা এটা নর্মালি এমনিতেই জানি সবাই, বা তারপর আমি একটু কনসেপ্ট একটু ক্লিয়ার করে দেই। সর্বোচ্চ আয়নীকরণ বিভব, দেখো সর্বোচ্চ আয়নীকরণ বিভব বলতে আমরা কি বুঝতেছি? মনে রাখবা, আমরা কি জানি লেফট থেকে রাইট, লেফট থেকে যখন রাইটে যাই তখন কি হচ্ছে? আয়নীকরণ বিভব বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আবার উপর থেকে যখন নিচে যাচ্ছি তখন হচ্ছে কি আমাদের আয়নীকরণ বিভবটা হ্রাস পাচ্ছে। সো খেয়াল করে দেখো, আমাদের সব থেকে আয়নীকরণ বিভব কোথায় থাকবে বেশি? ডানে কিন্তু উপরে। সো ডানে কিন্তু উপরে সেটা কে? হিলিয়াম। ডানে কিন্তু উপরে কি আসতেছে? আমার হিলিয়াম আসতেছে। তো আমরা বলতেই পারতেছি যে এখানে হিলিয়াম। ওকে, সব রেকর্ডেড ক্লাস করে ফেলছে। তার মানে কি আমাদের মনে রাখবো পর্যায় সারণীর সর্বোচ্চ আয়নীকরণ শক্তি কার? হিলিয়ামের। আর যদি বলে কি সবথেকে কম কার? সবচেয়ে কম, সবচেয়ে কম কে? সবচেয়ে কম স্থিতিশীল বলে সিজিয়াম, অথবা কি নরমালি বলে ফ্রান্সিয়াম। সবচেয়ে কম হচ্ছে কি সিজিয়াম থাকলে সিজিয়াম, ফ্রান্সিয়াম থাকলে ফ্রান্সিয়াম। সব থেকে কম কে? যদি সিজিয়াম দেওয়া থাকে তাহলে সিজিয়াম, আর যদি ফ্রান্সিয়াম দেওয়া থাকে তাহলে কি হবে? ফ্রান্সিয়াম হবে। আচ্ছা, এরপরে চলো, নিচের কোন যৌগটির মধ্যে সবচেয়ে কম পোলারায়ন ঘটে? আচ্ছা, সব থেকে কম পোলারায়ন ঘটে কোনটিতে বলো? নিচের কোনটির মধ্যে সব থেকে কম পোলারায়ন ঘটবে তোমরাই বলো।
সবচেয়ে কম পোলারায়ন ঘটবে কোনটাতে? দুইজনকে কাউন্ট করবো হচ্ছে, আমরা প্রথমত ক্লাসের রিয়াকশন গুলো দেখবো, যারা ক্লাসে রিয়াক্ট করা আছে সেটা দেখবো, তারপর দেখবো ওদের মধ্যে থেকে যারা মেনশন করছে, এবং লাস্ট পর্যন্ত ক্লাসের রেসপন্সটা দেখবো, যে কোয়েশ্চেনে অ্যান্সার করা, যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো করলো কিনা। আমরা কি নর্মালি চিন্তা করি যেটা একটা স্টুডেন্ট যখন ক্লাসগুলো করে তখন হচ্ছে তার যে দায়িত্ব সেটা হচ্ছে কি প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া। তো অ্যান্সারের পর তো আমরা ব্যাখ্যা দিই, বাট তার দায়িত্বটা কি কোয়েশ্চেন গুলো অ্যান্সার দেওয়া। তার মানে কি তার প্র্যাকটিসটা হয়। আমরা দেখবো যে কে সব থেকে বেশি রেসপন্স করছে বা অ্যান্সার গুলো দিয়েছে। তো ওই স্টুডেন্ট গুলোর মধ্যে থেকে কার রিয়াকশন আছে একটা, সাথে হচ্ছে কি কে মেনশন করছিল কাউকে, এভাবে কি হচ্ছে আমাদের বলো। 41 কি হচ্ছে অ্যান্সার বলো? স্ট্যানাস ফ্লোরাইড হচ্ছে। ওকে, আচ্ছা, সমযোজী যৌগের অণুতে ডাইপোলের ধর্মকে কি বলে? ডাইপোল জিনিসটা কি? ধরো আমি বলছিলাম না যে যখন একটা মৌলের মধ্যে ভিন্ন ভিন্ন তোমার কি থাকে, মৌলগুলো যুক্ত থাকে, তখন হচ্ছে কি এদের বন্ধনের মধ্যে একটার উপর আরেকটার প্রভাব, যেটা মূলত হয় কিসের জন্য? তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের জন্য হয়। এই যে প্রভাবটা, এই প্রভাবটাকে বলা হচ্ছে কি ডাইপোল মোমেন্ট বলা হচ্ছে। এবং তোমার সমযোজী যৌগের অণুতে যেটাকে ডাইপোল বলা হয়, সরি নর্মাল যেটাকে ডাইপোল বলা হয়, সমযোজীর ক্ষেত্রে সেটাকে কি বলা হচ্ছে বলো তো দেখি? পোলারিটি। সেটাকে কি বলা হচ্ছে? পোলারিটি বলা হচ্ছে। সেটাকে কি বলা হচ্ছে? পোলারিটি। সেটাকে কি বলা হচ্ছে? পোলারিটি বলা হচ্ছে, বুঝছো? সেটাকে কি বলা হচ্ছে? পোলারিটি বলা হচ্ছে, মনে থাকবে? পোলারিটি, ওকে, পোলারিটি বলা হচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো, আর নিচের অণুগুলোর মধ্যে কোন অণুটি বন্ধন কোণের মান সবচেয়ে ছোট? দেখো নর্মালি আমরা মনে রাখবো যারা এসপি তে আছে, এসপি এসপি সংকলন যারা, তাদের কি 180 ডিগ্রি, sp2 যারা 120 ডিগ্রি, sp3 যারা 109.5 ডিগ্রি। বাট এখানে sp3 এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। sp3 এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কত? 107 ডিগ্রি। যেমন পানি, পানির কত? 104.5 ডিগ্রি। যেমন আমরা যদি দেখি যে পানি ছাড়া আর কি আছে আমাদের, যেমন ধরো কি আমাদের পিএইচটি, ফসফোনিয়াম, পিএইচটি এর কত? 94 ডিগ্রি। আমরা যদি দেখি এখানে হাইড্রোজেন সালফার H2S, যেটা হচ্ছে কি 92 ডিগ্রি, কোথাও বলে 90 ডিগ্রি। আমরা বলতে পারতেছি দেখো কোন অণুটির বন্ধন কোণের মান সব থেকে ছোট, সব থেকে ছোট সেটা কি হবে বলো দেখি? হাইড্রোজেন সালফাইড। এখন আমরা পানিটা কত পেলাম? 104.5 ডিগ্রি। অ্যামোনিয়া কত পেলাম? 57। আমরা কত পেলাম এখানে? আমাদের কত? 107 ডিগ্রি। বোরন ক্লোরাইডটা কি? এই বোরন ক্লোরাইডের সংকরণটা আমাদের বের করতে হবে। এখন কিভাবে বের করবো? আমি তোমাদেরকে অলরেডি ভিডিও দেওয়া আছে। তো সংকরণ বের করবো হচ্ছে, দেখো তোমার প্রথমত কি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যোগফলটা বের করবা। ব্রোমিনে, বোরনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 3টা। প্লাস ক্লোরিনে কয়টা? 7টা। ক্লোরিন কয়টা আছে? 3টা। তাহলে কত আসতেছে তোমার? 3 7 21 আর 3 কত? 24। এখন এই যে যোগফলটা বের করলাম, সেই যোগফলের মানটা যদি 8 এর সমান বা 8 এর থেকে ছোট হইতো তখন আমরা ভাগ করতাম 2 দিয়ে। বাট 8 এর থেকে বড় 56 এর সমান বা ছোট হইলে তখন আমরা ভাগ করব কি দিয়ে? 8 দিয়ে ভাগ করব। এটা কি 24, সো আমরা এটাকে কি দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। আসতেছে কত? 3। তাহলে 3 মানে কি মনে রাখবা? sp2, দুইটা পি একটা এস, কত হইলো? 3 হইলো। তাহলে আমরা বলতে পারতেছি এটা কি sp2। একটু খেয়াল করে দেখে sp2 এর ক্ষেত্রে কত হয়? 120 ডিগ্রি, 120 ডিগ্রি। বুঝছো কত ডিগ্রি? 120 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে সংকরণটা তোমরা পারবা। দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক কতগুলো সমযোজী বন্ধন পরস্পর যুক্ত হতে পারে? এটা এই বছর মনে হয় কোথায় যেন আসছে, এটা তোমরা মনে হয় কোথাও পাইছো। এটা কোথায় আসছে যে বলো তো? চট্টগ্রামে আসছে, হয়তো ডেন্টাল আসছে, নাহলে ডিউতে আসছে। আমার মনে হচ্ছে যে এটা কোথাও আসছে। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ একটু বলো তো এই কোশ্চেনটা এবার কোন এডমিশন আসছে? এটা আবার কোথায় আসছে বলো তো একটু?
আচ্ছা, যেহেতু আসছিল, গুড। ওকে, এখন দেখো সমযোজী বন্ধন সর্বোচ্চ পরিমাণে একটা পরমাণু সর্বোচ্চ কয়টা বন্ধন আসতে পারে? তিনটা। সর্বোচ্চ তিনটা সে কি করতে পারে? তিনটা সে শেয়ার করতে পারে, কারণ একটা মৌলের ক্ষেত্রে অন্তত একটা তো বন্ড থাকবে, তাই না? যোজন এক থাকবে, একটা বন্ড থাকবে, তো বাকিগুলো সে কি করবে? শেয়ার করবে। ওকে, তার মানে কোথাও একটা আসছিল জেএনইউ বা জেইউতে। সো অ্যান্সার কি হবে? তিনটা। কয়টা হতে পারে? সর্বোচ্চ তিনটি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে। যেমন আমরা যার যোজনী 4, যেমন কার্বন, কার্বন কার্বন সর্বোচ্চ তিনটা, এই এর বাইরে আর কিছু হওয়া সম্ভব না। ওকে, আচ্ছা, এটার আকৃতি কি হবে দেখো তো। এখানে খেয়াল করো, BF4 মাইনাস। দেখো আমরা যদি হিসাব করি, বোরনের ইলেকট্রন কয়টা? তিনটা। ফ্লুরিনের কয়টা বলো তো? ফ্লুরিনের কয়টা? 7টা। 7 × 4। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, একটা মাইনাস হয়েছে না? একটা ইলেকট্রন মাইনাস হওয়া মানে কি বলতো? একটা ইলেকট্রন মাইনাস হওয়া মানে কি? এখানে আমরা একটা প্লাস করব। একটা মাইনাস হওয়া মানে কি? আমরা একটা প্লাস করলাম। তাহলে কত আসতেছে আমার এখানে? 32। 32 না কি দিয়ে ভাগ করবো? 8 দিয়ে ভাগ করবো। 8 দিয়ে কত আসছে আমার? 4 আসতেছে। 4 মানে কি? sp3। তাহলে মনে রাখবা 4 sp3 মানে কি? 4। 4 মানে কি? চতুস্থলকীয়। চতুস্থলকীয়। তাহলে যেখানে 4 পাবো সেখানে কি মনে রাখবা? আমরা চতুস্থলকীয় মনে রাখবা। sp2, sp মানে কি? 2। 2 মানে কি? সরল রেখা, সরল রৈখিক। sp2 মানে কি? 3। 3 মানে কি? ত্রিভুজাকার, সমতলীয় ত্রিভুজাকার, ঠিক আছে? আচ্ছা, sp3 4, 4 মানে কি? চতুস্থলকীয়। sp3d, sp3d এটা মানে কি? তোমার পিরামিড আকৃতির। কি মনে রাখবা? পিরামিড, পিরামিড আকৃতি, ঠিক আছে? আচ্ছা, sp3d2 মানে কি? অষ্টতলকীয়, বুঝছো? তার মানে কি হচ্ছে? আমার চতুস্থলকীয়। আমরা ইজিলি পারবো এগুলা, সংকলন দেখেই আমরা ইজিলি এগুলা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, নিচের কোন বন্ধনটি সবচেয়ে বেশি আয়নিক চরিত্রের হচ্ছে? মনে রাখবা, সবচেয়ে বেশি আয়নিক চরিত্রের কারা হচ্ছে? যাদের মধ্যে পোলার আয়নটা বেশি হবে, বুঝছো? যেমন আমরা যদি চিন্তা করি, দেখো পোলার আয়নটা কোথায় বেশি হবে। আমাদেরকে প্রথমত এটা অ্যান্সার করতে গেলে আমাদেরকে যেটা জানা লাগবে সেটা হচ্ছে কি? পোলার আয়নের মানটা জানা লাগবে। কি জানা লাগবে আমাদেরকে? এখানে পোলার আয়ন মানটা জানা থাকা লাগবে। দেখো আমরা কি জানি, দেখো একটা মিনিট, তুমি একটু পোলার আয়ন মানগুলা দেখো, তারপরে তোমরা বুঝতে পারবা। আচ্ছা দেখো, নর্মালি ফ্লুরিনের ক্ষেত্রে আমরা জানি কত? 4। ক্লোরিনের কত জানি আমরা? 3.2 ধরলাম, ঠিক আছে? 3.1 3.2 এর কাছাকাছি থাকে। আচ্ছা, এরপর দেখো আমরা ব্রোমিনের কত জানি? 2 পয়েন্ট কত জানবো? 2.96 বা 3। ব্রোমিন 2.96, বা আমরা বলতে পারি কি 3 ধরতে পারি, নর্মাল 3, একদম অ্যাকুরেট 3। তারপর আয়োডিন। আচ্ছা, আয়োডিনের ক্ষেত্রে হবে তোমার কত এখানে বলো? আয়োডিনের ক্ষেত্রে হবে এখানে কত? 2.7। আয়োডিনের ক্ষেত্রে কত হবে এখানে? 2.7। এখন এখানে দেখো ক্লোরিন এবং ফ্লুরিনের মধ্যে পার্থক্য কত? 4 - 3.2 কত আসতেছে? 0.8। আচ্ছা, এখানে কত? ফ্লুরিন এবং ব্রোমিনের মধ্যে পার্থক্য 4 মাইনাস ব্রোমিন কত? 3, তার মানে কত? 1। এখানে কত আসতেছে আমার? আয়োডিন মাইনাস ফ্লুরিন, তার মানে কত আমার? দেখো এখানে 4 - 2.7, তাহলে কত আসতেছে আমার? 1.3। আর এখানে কত আসতেছে আমার? 0 আসবে। কেন 0? কারণ হচ্ছে কি 3.2 - 3.2, 0। আমরা বলতে পারতেছি যেখানে আমাদের তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কি সবচেয়ে বেশি আয়নিক চরিত্রের হবে। যেখানে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য যত বেশি, সেটা কি সব থেকে বেশি আয়নিক চরিত্রের এখানে হবে। সবাই বুঝছো? ওকে, পানি অণুতে সর্বাধিক কয়টি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে? দেখো অক্সিজেনের ক্ষেত্রে তুমি চিন্তা করো, আমরা যদি অক্সিজেনের স্ট্রাকচারটা দেখি, এখানে দুইটা, এই যে দুইটা, এই যে দুইটা, একটু খেয়াল করো, দেখো এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। আচ্ছা, এখন চিন্তা করো তো, পানির অণুতে সর্বাধিক কতটি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে বলো? পানির অণুতে সর্বাধিক কয়টি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে তোমরাই বলো তো? পানির অণুতে সর্বাধিক কয়টি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে? তোমরা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো দেখি। পানির অণুতে সর্বাধিক কয়টি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে বলো? আরেকটা সর্বোচ্চ এখানে হইতে পারে, আরেকটা এখানে হইতে পারে, সর্বোচ্চ। এটা হচ্ছে একদম সর্বোচ্চ যেটা বললাম। তাহলে আমাদের সর্বোচ্চ 4টা হইতে পারে। কয়টা হইতে পারবে? সর্বোচ্চ 4টা, বুঝছো? ওকে,
নিচের আয়নগুলোর মধ্যে কোনটি চতুস্থলকীয় গঠন করবে? দেখো চতুস্থলকীয় কোনটা গঠন করবে, দেখো তো নিচের কোনটা চতুস্থলকীয় গঠন করবে বলো, নিচের কোনটা চতুস্থলকীয় গঠন করবে তোমরা বলো তো, আয়নগুলোর মধ্যে নিচের কোনটা চতুস্থলকীয় গঠন করিবে বলো, 48 নম্বর অ্যান্সার করো। আচ্ছা দেখো এখানে আমাদের এটা হচ্ছে কি sp3, নরমালি এটাই কি চতুস্থলকীয় গঠন করে, এটা নরমাল যেহেতু এর জন্য চতুস্থলকীয়, আর জটিল যৌগগুলো একটু ভিন্ন আকৃতি গঠন করবে। এদের মধ্যে অযুগ্ম ইলেকট্রন উপস্থিত আছে কোনটাতে, আমরা যদি দেখি এখানে পটাশিয়াম অক্সাইড এটা হবে, তো অযুগ্ম ইলেকট্রন বলতে কি বিজোড় ইলেকট্রন সংখ্যা উপস্থিত থাকবে কাতে, কার ক্ষেত্রে, পটাশিয়াম অক্সাইডের ক্ষেত্রে, নরমাল কোশ্চেন এগুলো। আচ্ছা এগুলো পারবা সব, এগুলো সব জ্যামিতিক গঠন দেখাইছি। সমযোজী বৈশিষ্ট্য ক্রম কোনটা এটাও পারবা তোমরা, কারণ আমরা দেখাইছি এটা ফাজানের নীতি, ফাজানের নীতি পড়ছেন, এগুলো পারবা। আধুনিক পর্যায় সারণীতে বিভিন্ন মৌলসমূহ কিসের ক্রম অনুসারে সাজানো হয়েছে, আধুনিক পর্যায় সারণীতে আধুনিকে কি পারমাণবিক সংখ্যা অনুসারে, আর আধুনিকতম যদি বলে আধুনিকতম তাহলে কি ইলেকট্রন বিন্যাস অনুসারে। আধুনিকতম বললে কি হবে, ইলেকট্রন বিন্যাস অনুসারে। শুধু আধুনিক বললে কি হবে বলো তো দেখি, শুধু আধুনিক বললে আমরা কি মনে রাখবো, এখানে পারমাণবিক সংখ্যা অনুসারে মনে থাকবে। আচ্ছা এরপর আসো, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ধাতু কি প্রকৃতি, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কি মৃৎক্ষার ধাতু। আমি তোমাদেরকে টেলিগ্রামে এটা সলভ শিটটা দিয়ে দিব, এটা সলভ শিটটা তোমাদেরকে টেলিগ্রামে দেওয়া থাকবে। হ্যাঁ আচ্ছা এখানে দেখো গঠন করলে এম ধাতুটি কি, দেখো এম, আচ্ছা দেখো কি বলছে এখানে, গঠন করে এম ধাতুটি কি হবে বলো তো দেখি, এম কোনটা দুইটা ইলেকট্রন মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে M2+ হয়, আমরা জানি কি দুইটা ইলেকট্রন কে ত্যাগ করে বলতো, এক নম্বর গ্রুপ একটা ইলেকট্রন ত্যাগ করে, এখানে কি হইতো, এখানে হইলে কি হবে M+ হবে, আর এখানে কি হবে M2+ হবে, মৃৎক্ষার ধাতু কি হচ্ছে, মৃৎক্ষার ধাতু হচ্ছে, মৃৎক্ষার ধাতু। পরবর্তীতে আসো, আকরিক উৎপন্নকারী মৌলসমূহকে কি বলা হয়। আচ্ছা আকরিক উৎপন্নকারী মনে রাখবা, যারা চ্যালকোজেন, চ্যালকোজেন মানে কি অসীম, সাহেব, সিরিয়াস, টেলোরিয়াম, মানে কি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এবং কি টেলোরিয়াম, এরা হচ্ছে কি তোমার চ্যালকোজেন। এবং আমরা একটু মনে রাখবো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, ঠিক আছে, বিসমাথ, এরা হচ্ছে কি তোমার নিকটোজেন্স, এদেরকে কি বলা হচ্ছে নিকটোজেন্স বা নিকটোজেন্স, ঠিক আছে নিকটোজেন্স, এদেরকে কি বলা হচ্ছে নিকটোজেন্স বলা হচ্ছে। নিকটোজেন্স মানে কি শ্বাসরুদ্ধকারী, মনে রাখবে নিকটোজেন্স মানে শ্বাসরুদ্ধকারী, তাহলে আমরা বলতে পারতেছি আকরিক উৎপন্নকারী মানে হচ্ছে তোমার কি চ্যালকোজেন, কি হবে আমাদের চ্যালকোজেন হবে, তার মানে 56 এর কি হচ্ছে সি হচ্ছে। ল্যান্থানাইড সিরিজের মৌলের সংখ্যা কতটি, দেখো আমরা জানি কি ল্যান্থানাইডও 15টা, ল্যান্থানাইডও 15টা, অ্যাক্টিনাইডসও 15টা, আমরা মনে রাখবো ল্যান্থানাইডস এবং কি অ্যাক্টিনাইডস, ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস কতটা 15টা করে, ল্যান্থানাইডসও 15টা, অ্যাক্টিনাইডসও কি হচ্ছে এখানে 15টা হচ্ছে টোটাল, বুঝছো 15 করে। আচ্ছা এরপর আসো নেক্সট কোশ্চেন আসো, পর্যায় সারণীতে ডি ব্লক মৌলের সংখ্যা কতটি, পর্যায় সারণীতে ডি ব্লক কয়টা, আমরা অলরেডি দেখে আসছি 41টা ডি ব্লক, 36টা পি ব্লক, 28টা হচ্ছে কি অন্ত অবস্থান্তর, কি মনে রাখবো আমরা অন্ত অবস্থান্তর 28টা। আচ্ছা আমরা কিন্তু লিঙ্কন স্যার এটা পড়তেছি এখন, হ্যাঁ লিঙ্কন স্যারের কোশ্চেন গুলো দেখতেছি আমরা, ওকে ঠিক আছে। তো আশা করি এটা বুঝছো, এখানে যা দেওয়া স্যার এসে কয়টা 14টা। কোন মৌলের বহিস্থ ইলেকট্রনটি NH2 হবে, অ্যান্সার করো এটা, 59 অ্যান্সার করতো ভাইয়া, দেখি পারো কিনা, 59 অ্যান্সার করো, 59, 59 অ্যান্সার করো তো দেখি পারো কিনা। আচ্ছা তাহলে 59 কি আছে আমাদের, কোন মৌলের বহিস্থ ইলেকট্রন মাইনাস NH2 মৃৎক্ষার হবে, কি হবে মৃৎক্ষার, ওকে। আচ্ছা এরপর আসো, আয়রন 26 মৌলটি কোন ব্লকের অন্তর্গত, আয়রন 26 মৌলটি কোন ব্লকের অন্তর্গত বলা আছে, আয়রন 26, আচ্ছা এটা কোন ব্লকের হবে, ডি ব্লক, নরমাল ডি ব্লকের মত আমরা সবাই জানি, ওকে। আচ্ছা লিঙ্কন স্যারের বই, এরপর দেখো এখানে দেখো এটা একটু কনসেপ্টুয়াল আছে, কনসেপ্ট আশা করি সবাই পারবা। এম ডেল এইচ মানে কি এখানে একটা শক্তি, কোন একটা শক্তি আছে, এমন একটা শক্তি যেটাকে এম কে M+ পরিণত করছে, তাহলে এখানে ডেল এইচটা কি হবে, তাহলে ডেল এইচটা কি হবে, মানে এম একটা সাধারণ মৌল, তো এই সাধারণ মৌলটাকে এমন একটা শক্তি আসলো যেই শক্তি কি করলো এটাকে M+ পরিণত করে ফেলছে, মানে পজিটিভ চার্জে, তাহলে এখানে এই ডেল এইচটা কি, 60 কি 61 বলো 61, তাহলে এখানে ডেল এইচটা কি হবে বলো,
সামিউল বলতে ত্যাগ করেছে তাই আয়নীকরণ। গুড। 61 বলো তো। ওকে, 61 কি হবে দেখো, এখানে কি ত্যাগ করে। আমরা কি জানি কোন একটা মৌলকে স্বাভাবিক অবস্থা থেকে তাকে এক মূল ধনাত্মক চার্জে পরিণত করলে যেই শক্তিটা পরিণত করে তার নাম কি? আয়নীকরণ শক্তি। তাকে কি বলা হচ্ছে? আয়নীকরণ শক্তি বলা হচ্ছে। তো আশা করি সবাই বুঝছো। হ্যালোজেন সময়ের ইলেকট্রন আসক্তি ক্রম কোনটা, এটা আমরা সবাই পারি। হাজারি স্যারও দিচ্ছে, লিঙ্কন স্যারও দিচ্ছে, গুহ স্যারও দিল, তাই না? আচ্ছা, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে একই গ্রুপে উপর হতে নিচের দিকে কি হচ্ছে আমাদের? আমরা জানি ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে কি হচ্ছে? কমে। উপর থেকে নিচে কমে। আমরা জানি কি লেফট থেকে রাইট বাড়ে, উপর থেকে নিচে কমে। ওকে, 60 এর এ। ওকে, নিম্নের কোনটি শূন্য ইলেকট্রন আসক্তি সম্পন্ন? আচ্ছা, ইলেকট্রন শক্তি শূন্য, ইলেকট্রন শক্তি শূন্য। আচ্ছা, মনে রাখবা ইলেকট্রন শক্তি শূন্য হবে কার ক্ষেত্রে? যারা হচ্ছে কি নিষ্ক্রিয়, যারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে দেখো তো নিষ্ক্রিয় কোনটা? আর্গন। আর্গন গুলো নিষ্ক্রিয়। আর আয়নীকরণ শক্তি সর্বোচ্চ কাদের জানবা? আয়নীকরণ শক্তি সর্বোচ্চ, আয়নীকরণ শক্তি সর্বোচ্চ কাদের? যারা নিষ্ক্রিয় গ্যাস, যারা নিষ্ক্রিয়। তার মানে যারা নিষ্ক্রিয় তাদের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি সর্বোচ্চ, কিন্তু ইলেকট্রন শক্তি হচ্ছে কি ভাইয়া এখানে সর্বনিম্ন হচ্ছে আর্গনের ক্ষেত্রে। ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার ফলে যে শক্তি নির্গত হয় তার নাম কি? ইলেকট্রন আসক্তি, নরমাল। আচ্ছা, জাস্ট আয়নীকরণ শক্তির বিপরীত সংখ্যা আর কি। নিচের কোন মৌলে ইলেকট্রোনেগেটিভিটি কম? কি বলছে? ইলেকট্রোনেগেটিভিটি কম মানে কি? তড়িৎ ঋণাত্মকতা। সিম্পলি দেখো, তড়িৎ ঋণাত্মকতা কার হবে? হিলিয়ামের, জিরো হবে। এটা তড়িৎ ঋণাত্মকতা কি হবে? জিরো হবে, একদম সিম্পল, তাই না? তাহলে কোনটা তড়িৎ ঋণাত্মকতা কম হবে বলো তো? বলো, একদম সিম্পল না এটা? বুঝছো? তার মানে কি আমরা তড়িৎ ঋণাত্মকতা কম কাকে পাবো? এখানে হিলিয়ামের ক্ষেত্রে পাবো। সিম্পল কোশ্চেন একদম। আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হওয়ার সময় যে শক্তি নির্গত হয়। আচ্ছা, আয়নীকরণ আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হওয়ার সময় যেই শক্তি নির্গত হয় তাকে কি বলা হবে? বলো তো দেখি। বলো এটা। আয়নিক যৌগসমূহ পানিতে যখন দ্রবীভূত হবে তখন যেই শক্তি নির্গত হবে তখন তাকে কি বলবো আমরা? বলো। আচ্ছা, শক্তি নির্গত হচ্ছে বলতে এখানে বলো তো দেখি, পানির সাথে যুক্ত হচ্ছে না। তো পানির সাথে যুক্ত হওয়া মানে কি? মনে রাখবা হাইড্রেশন শক্তি বা হাইড্রেশন এনার্জি। হাইড্রেশন এনার্জি মনে থাকবে, তখন আমরা সেটাকে কি বলবো? হাইড্রেশন এনার্জি বলবো। 67 এ বি। মাশাআল্লাহ, আজকের ক্লাস লাস্ট পর্যন্ত যে স্টুডেন্ট গুলা ছিল বা যারা লাস্ট পর্যন্ত রেকর্ড ক্লাসটা হইলেও করবা, এই চ্যাপ্টার থেকে যদি ভাইয়া 3-4টা কোয়েশ্চেন নরমালি আসে, 3-4টা কোয়েশ্চেন যদি আসে তাহলে ইনশাআল্লাহ তোমার মিস হবে না। এইটুকু ভরসা রাখতে পারো যে 3-4টা কোয়েশ্চেন কমন আসলে এই ক্লাসে যে কনসেপ্ট গুলো ছিল মোটামুটি সম্পূর্ণ চ্যাপ্টারের কনসেপ্ট এখানে পড়ানো হয়েছে। হুবহু কোয়েশ্চেন 1-2টা কমন পাবো, হুবহু ডিরেক্টলি। যদি বলে হুবহু কোয়েশ্চেন কয়টা কমন পাবো, তাহলে আমি বলবো 1 থেকে 2টা কোয়েশ্চেন হুবহু কমন পাবা। বাকিগুলো হচ্ছে কি তোমরা মোটামুটি বলা চলে কি ধরো যে হুবহু না হলে টাইপ কমন পাবা আর কি। কোনটি সমযোজী যৌগ? দেখো, কোনটি সমযোজী যৌগ? আচ্ছা, তো এখন আমাদেরকে এখানে কি করতে হবে? দেখতে হবে কি এখানে অ্যানায়ন গুলো হচ্ছে কি, অ্যানায়ন গুলা কি সব সেম দেখতে হবে কিনা। অ্যানায়ন আমরা সমযোজী ক্ষেত্রে কি জানি? ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়। তারপর অ্যানা মামা বড় কে এইখানে অ্যানায়ন বড়, আর এখানে কি ক্যাটায়ন ছোট, ডি নাম্বার। তার মানে আমরা সমযোজীর ক্ষেত্রে কি জানি? ক্যাটায়ন ছোট অ্যানায়ন বড়, ক্যাটায়ন ছোট অ্যানায়ন বড়, এটাই তো। তো দেখো এখানে ক্যাটায়ন কি? হাইড্রোজেন, সবগুলা ক্যাটায়ন হচ্ছে এটা ছোট। অ্যানায়ন কি? এটা সবগুলো অ্যানায়ন হচ্ছে বড়। সো আমরা দুইটা আমরা এখানে পাচ্ছি, দুইটা কন্ডিশন আমাদের এখানে ফিল আপ। তাহলে কি আমাদের ডি হবে? হাইড্রোজেন ব্রোমাইড হচ্ছে একটা সমযোজী যৌগ। সো আমরা দেখছো ফাজানের নীতি যারা শিখছো, ফাজান জানলে বাকি সব কিছু ক্লিয়ার। বুঝছো সবাই? ফাজান জানলে বাকি সব কিছু ক্লিয়ার। গুলাবেন আজকের পর থেকে, কারো কোশ্চেন গুলা যাবে না। হ্যাঁ, আজকের পর থেকে যৌগগুলোর মধ্যে কোনটি সমযোজী বন্ধন
অনুপস্থিত। বলো কোনটিতে সমযোজী বন্ধন অনুপস্থিত? সিজিয়াম ফ্লোরাইড। সিজিয়াম কি একটা ধাতু, ধাতু মানে কি 1 নম্বর গ্রুপের মৌল, আর ফ্লুরিন কি অধাতু। দেখো সিজিয়াম কি 1 নম্বর গ্রুপের মৌল না, তো এই 1 নম্বর গ্রুপের মৌল সে কি করবে, একটা ইলেকট্রন সে ত্যাগ করবে, আর ফ্লুরিন কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে কি এটার মধ্যে কি বন্ধন আছে, আয়নিক বন্ধন। এটার মধ্যে কি আছে বলতো, আয়নিক বন্ধন আছে। 69D, 69D হবে। 69A কে দিছো সামিউল, একটু দেখো 69D হবে, 69D হবে, ডি। ওকে, নিচের কোন যোগে পাই বন্ধন নেই? আচ্ছা, পাই বন্ধন নেই মনে রাখবা, যাদের ক্ষেত্রে একক বন্ধন আছে, একক বন্ধনে কি আছে, একটা সিগমা, ডাবল বন্ধনে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা দুইটা পাই। এখানে কি আছে বলতো, C3H6, তার মানে এখানে একটা কি থাকবে, পাই থাকবে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড দেখো তো আমরা যদি গঠনটা করি, এখানে কার্বন, এই যে এখানেও পাই থাকবে, C2H4, এখানেও পাই থাকবে, বাট এখানে থাকবে না, কারণ এখানে কি পাই থাকবে না। 70 আর কি হচ্ছে ডি, 70D, মাশাআল্লাহ 70 কি হচ্ছে, ডি হচ্ছে 70D, 70D, এখানে কোনো প্রকার পাই বন্ধন থাকবে না, এখানে থাকবে কি সিগমা, অনলি সিগমা হবে। কারণ সিলিকন ডাইঅক্সাইডটা কি জানি আমরা, এটা একটা এন, মানে কি এটা দৈত্যাকার মূল, এটা কি হয়, সিলিকন, এরকম না। মানে এরকম ভাবে একটা দৈত্যাকার আকৃতি গঠন করে, সব সিঙ্গেল বন্ড, সব হচ্ছে কি সিঙ্গেল বন্ড, যেহেতু সিঙ্গেল বন্ড তার মানে কি এখানে কি হবে, এটা শুধুমাত্র সিগমা হবে। আচ্ছা, একক বন্ধনে নিচের কোনটি বিদ্যমান? এই যে আগের কনসেপ্টটা, একক বন্ধনে শুধুমাত্র কি সিগমা বিদ্যমান, একক বন্ধনে আর কেউ থাকবে না। আচ্ছা, এখন আসো আরেকটা টপিক, যৌগটিতে সন্নিবেশ সংখ্যা কত মনে রাখবা, সন্নিবেশ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। তো আমি তোমাদেরকে সন্নিবেশ সংখ্যা নিয়ে একটা শর্ট ভিডিও দেওয়া আছে, যারা শর্ট ভিডিওটা দেখো নাই তারা এটা ক্লিয়ার করো। সন্নিবেশ সংখ্যা, অথবা আমরা বলতে পারি কি লিগ্যান্ড সংখ্যা, লিগ্যান্ড সংখ্যা কিভাবে নির্ণয় করবো দেখো, মনে রাখবা প্রথমত তোমাকে যেটা করতে হবে, যেহেতু জটিল যৌগের ক্ষেত্রে থাকবে, আমাদের থার্ড ব্র্যাকেটের বাইরে যা আছে সবকিছু বাদ দিব। আচ্ছা, তারপর থার্ড ব্র্যাকেটের ভেতরে সিঙ্গেল কে আছে, সিঙ্গেল বাদ, মানে কি কেন্দ্রীয় মূলক। এখন যে যৌগমূলকটা আছে এটা কয়টা উপস্থিত আছে, অর্থাৎ যে যৌগমূলক, মানে কি যৌগমূলক বলতে এখানে অ্যামোনিয়া কয়টা আছে, 4টা আছে, যেহেতু 4টা আছে তার মানে কি সন্নিবেশ সংখ্যা 4, 5 থাকলে 5, 6 থাকলে 6, যাই থাকুক না, তার মানে কয়টা হচ্ছে, এখানে 4 হচ্ছে। এখন জটিল যৌগের যারা তোমার সংকরায়ন, যদি বলো এটা সংকরায়ন কি হবে, মনে রাখবা এটা সন্নিবেশ সংখ্যা বের করলাম কত, 4, তার মানে সংকরণ কত হবে, sp3, sp3 মানে কি 4। হ্যাঁ গুড, শর্ট ট্রিক্স, মাশাআল্লাহ সামিউল বুঝছে, তার মানে কি এখানে 4 হচ্ছে, সবাই বুঝছে। তাহলে এখানে কি মনে রাখবো, আমরা সিঙ্গেল বাদ, থার্ড ব্র্যাকেটের বাইরে সব বাদ, তারপর বাকি সংখ্যাটা হিসাব করে 4টা, আর সংকরণ কি হবে, 4 মানে কি sp3। তাহলে আমরা জটিল যৌগের সংকরণ গুলো বুঝে ফেললাম। ডিসকাউন্ট তো সবার জন্য আছে, আমাদের কোর্স ফিটা 450 টাকা ছিল, 299 টাকায় টোটাল 42টা এক্সাম, টোটাল 42টা এক্সাম ভাই। তুমি এখানে এখন 25 তারিখ পর্যন্ত আমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, 26 তারিখ থেকে হচ্ছে আমাদের তোমার সাবজেক্ট ফাইনাল শুরু হবে, তারপর আমাদের ফাইনাল মডেল টেস্ট হবে, এবং আমাদের যখন সাবজেক্ট ফাইনাল শুরু হবে তখন একাধারে আমাদের তোমার ওই সাবজেক্টের উপর আমাদের যেটা হবে কি বলতেছে, আমাদের সাবজেক্ট ফাইনাল হবে, মানে অনলাইন এক্সাম হবে, সাথে কিন্তু আমাদের প্রিন্টেড মডেল টেস্ট হবে। প্রিন্টেড মডেল টেস্ট তো জানোই, মহিমা শীট কপি দেওয়া আছে তোমাদেরকে, সেই কপি থেকে তোমরা প্রিন্ট করে কি করতে পারবে, এক্সামগুলো দিতে পারবা। এক্সাম ব্যাচ অনলি 299 টাকা ভাই। আমাদের অসমিয়ামে এখন পর্যন্ত এর থেকে লিমিটেড ফি কোথাও ছিল না। আমরা সর্বনিম্ন আমাদের অসমিয়ামের ইতিহাসে 499 টাকা, মানে 500 টাকার কোর্স সেল করছি, এর কমে আমরা কখনো সেল করিনি, বাট এইবারই প্রথম আমরা 299 টাকা দিচ্ছি কোর্সটা, মাত্র এক্সাম সংখ্যা অনেক। এবং আমরা নর্মালি কি করতাম, আগে 35টা করে এক্সাম কোয়েশ্চন দিতাম, বাট এখন 100টা করে কোয়েশ্চন দিচ্ছে প্রত্যেকটা এক্সামে। আচ্ছা, কার্বন টেট্রাক্লোরাইড কি এখানে পানি পোলার, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড কি অপোলার, এই আর কি। সো মোটামুটি আমাদের মনে এই কয়টা জিনিসের ছিল। আচ্ছা, এই হচ্ছে এক্সাম ব্যাচ বিস্তারিত, ঠিক আছে, এই হচ্ছে এক্সাম ব্যাচ, মোটামুটি এগুলাই ছিল, আর তো তেমন নাই। ওকে, আচ্ছা লাস্টের কোশ্চেনটা আমরা বাদ দিলাম এটা। ওকে, সো যারা এনরোল করতে চাও পেজে একটা মেসেজ দিয়ে দাও। আর ক্লাসটা কেমন লাগছে বলো।
এনরোল করলে কি হবে, তোমরা আমাদের এখানে যে ফ্রি ক্লাসগুলো চলতেছে ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ রাখলা, সাথে একটু নিজে প্র্যাকটিস করার জন্য এক্সামগুলো দিলা। তো এক্সামগুলো দিলে তোমাদের ফ্রিতে এক্সাম বেচ দিব কেমন ভাইয়া, ফ্রিতে এক্সাম বেচ দেওয়ার মতো কোনো ওয়ে নাই। অলরেডি এক্সাম বেচে 700 জন ভর্তি হয়ে গেছে, বুঝছো? অলরেডি 700 জন ভর্তি হয়ে গেছে, তাহলে এখানে একটা ফ্রি দিব কেন বলো? ফ্রি দেওয়া হবে না, কোনো ফ্রি না, এক্সাম বেচ কখনো ফ্রি হবে না। অলরেডি 700 জন যদি ভর্তি হয়ে গেছে, কেন ফ্রি দিব? আচ্ছা, তো এখন তোমরা যেটা করতে পারো, এই ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ফ্রি ক্লাস হবে, ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি তোমরা হচ্ছে এক্সাম ব্যাচটা কন্টিনিউ রাখো। অল্প টাকার এক্সাম ব্যাচ, এটা আহামরি কোনো ফি না, মাত্র 299 টাকা সবার পকেটেই থাকে এখন। সেটা এনরোল করে রাখো, ডেইলি এক্সামগুলো দাও, ডেইলি মেরিট লিস্টটা দেখো, মেরিট লিস্টটা খুব সুন্দর করে পাচ্ছে স্টুডেন্টরা। তো এই মেরিট লিস্টটা দেখে তোমরা যেটা করতে পারো, নিজের একটা যে অবস্থান, যে তোমার কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা তুমি যাচাই করে ফেলো। মেরিট লিস্ট দেখবা, তোমরা সেখানে লাইভ এক্সাম দিবা, লাইভ না দিতে পারলে প্র্যাকটিস এক্সাম দিবা। ঠিক আছে, ওকে। তো এইভাবেই ক্লাসগুলো থাকবে, ক্লাস ইউটিউবে দেওয়া থাকবে, আর এক্সাম ব্যাচে এনরোল করতে তোমরা পেজে মেসেজ দিয়ে দাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।